তো আজকে আমরা মক টেস্ট 2 স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মক টেস্ট 2 এর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করব। ওকে, তো চলো শুরু করা যাক। মক টেস্ট 2 স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। মক টেস্ট 2 এর ফার্স্ট কোশ্চেন ছিল বলেছিল যে দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অফ এ সিম্পলি সাপোর্টেড বিম ক্যারিং এ পয়েন্ট লোড ডাব্লিউ অ্যাট মিড স্প্যান অফ টোটাল লেন্থ এল ইজ হোয়াট? অপশন কোন অপশনটা হবে? WL²/2, WL/8, WL/4, WL²/2। আবার WL²/2 অপশনই দিয়েছিলেন, তাহলে এ আর ডি অপশনটা এক ছিল। যাই হোক, আমাকে বলেছিল কি ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট বার করতে সিম্পলি সাপোর্টেড বিমের। তাহলে এরকম সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট যার লেন্থ হচ্ছে এল, লেন্থ বলে দিয়েছিলাম ক্যাপিটাল এল, আর তার ওপরে আমার কি পয়েন্ট লোড, সরি ইউডিএল দেওয়া ছিল না, এই ম্যাক্সিমাম এর ওপরে কি ছিল আমার, এর ওপরে ছিল আমার পয়েন্ট লোড, ক্যারিং এ পয়েন্ট লোড ডাব্লিউ অ্যাট মিড স্প্যান। তাহলে এল এর মাঝখানে মানে L/2-তে আমার কি, L/2-তে আমার একটা পয়েন্ট লোড ক্যারি করছিল ডাব্লিউ ইন্টেন্সিটি। ঠিক আছে, তার ক্ষেত্রে কি বলেছিল না, বলেছিল যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে। তো এগুলো অলরেডি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি এবং একটা চার্ট আকারে লিখেও দিয়েছিলাম, ফর্মুলাটা প্রুভও করা আছে। তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এক্ষেত্রে কত হয়? এক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় কত? WL/4। ঠিক আছে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় WL/4। ম্যাক্সিমাম শিয়ার ফোর্স আশা করছি তোমাদের মনে আছে। ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হয়? ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হয় W/2। তো এই কেসগুলো তোমাদেরকে সব মনে রাখতে হবে। ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হয় কত? W/2, আর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় WL/4। যদি কেসটা অন্যরকম থাকতো পরীক্ষার হলে যদি এরকম দিত, ধরো সিম্পলি সাপোর্টেড বিম টোটালটা ইউডিএল, ওমেগা ইন্টেন্সিটির ইউডিএল, এল লেন্থ জুড়ে কাজ করছে, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কী হতো? সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হতো ওমেগা L²/2। সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হতো ওমেগা L²/2, তাই তো? ওমেগা L²/8 ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। আর ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হতো? ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হতো ওমেগা L/2। তো এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড কেস, আমাকে এই কেস দুটো মনে রাখতে হবে। ঠিক আছে, এই কেসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো অঙ্ক সলভ করার জন্য। এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কেস। ঠিক আছে, এই কেসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এরপর যদি ধরো আরও একটা কেস, বেশ ওই কেসটা আমাদের লাগবে না, এই দুটো কেস মনে রাখবে। এগুলো হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। ওকে, এবার আরেকটা কেস মনে রাখতে পারো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বার করার ক্ষেত্রে, যখন এসেন্ট্রিক পয়েন্ট লোড থাকে। বলতে ধরো এখানে দেখো আমার পয়েন্ট লোডটা কি ছিল? পয়েন্ট লোডটা মিড স্প্যানে ছিল, মানে পয়েন্ট লোডটা এখান থেকেও L/2 আর এখান থেকেও L/2 ডিস্টেন্সে অবস্থিত। পয়েন্ট লোডটার ইয়ে হচ্ছে আমার মিড স্প্যানে। যদি পয়েন্ট লোডটা মিড স্প্যানে না থাকতো, ঠিক আছে, যদি পয়েন্ট লোডটা আমার মিড স্প্যানে না থাকতো, পয়েন্ট লোডটা যদি মিড স্প্যানে না থেকে যদি এসেন্ট্রিক লোড হতো, ধরো এইরকম জায়গায় যদি থাকতো, এই ডাব্লিউ ধরো এই হচ্ছে আমার সাপোর্ট, এদিকে একটা সাপোর্ট, এদিকে একটা সাপোর্ট। ঠিক আছে, যদি আমার এসেন্ট্রিক মানে ধরো টোটাল লেন্থটা যদি এল হয়, ধরো আমার টোটাল লেন্থটা এল, এটা L/2-তে না থেকে, যদি L/2-তে না থেকে, যদি L/2 এক্ষেত্রে কি ছিল? মিড স্প্যানে ছিল, পয়েন্ট লোড ডাব্লিউটা মিড স্প্যানে ছিল L/2 এবার যদি মিড স্প্যানে না থেকে ধরে নাও L/2-তে ছিল না, ধরো এইটুকু হচ্ছে L/3, বাকি এলটা হচ্ছে 12/3, মানে এইটাকে আমি ধরে নিলাম ধরো এ, আর এটা হচ্ছে বি। এরকম যদি পজিশনে থাকতো, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হতো? সেটার একটা ফর্মুলা তোমরা লিখে রাখতে পারো। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হতো? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হতো W ইন্টু A ইন্টু B/L। ঠিক আছে, শিয়ার ফোর্সের সেরকম কোনো ফর্মুলা নেই, বাট ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ফর্মুলা আছে। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ফর্মুলাটি কী হবে? W ইন্টু A ইন্টু B/L, মানে এসেন্ট্রিক লোডেড
এক্সেন্ট্রিক লোডিং এর জন্য, মানে লোডিংটা সেন্টারে কাজ না করে, মানে মিড স্প্যানে না কাজ করে যদি কোনো একটা দিকে বেশি সরে থাকে, সেক্ষেত্রে আমার মানে এক্সেন্ট্রিক লোডিং এর ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ফর্মুলা হবে ডাব্লিউ ইন্টু এ ইন্টু বি বাই এল। তো এটা মনে রাখবে, ঠিক আছে। এখানে এই কেসে কি এ লেস দেন বি, এই কেসে, ঠিক আছে। তো এটা সবসময় মনে রাখবে, ওকে। তো এই জিনিসটা তোমরা লিখে রাখবে, পরীক্ষাতে দিলেও দিতে পারে। এটা গেল আমার নেক্সট কেস। যদি এখানে আমার এ ইজুকাল টু বলে দিত 2 মিটার, আর বি ইজুকাল টু বলে দিত 3 মিটার, আর এল ইজুকাল টু যদি বলে দিত 5 মিটার, আর ডাব্লিউ ইজুকাল টু যদি বলে দিত 5 কিলো নিউটন, তাহলে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হতো? ডাব্লিউ ইন্টু এ ইন্টু বি বাই এল। ডাব্লিউর জায়গায় 5 কিলো নিউটন, এ এর জায়গায় হচ্ছে 2 মিটার, বি এর জায়গায় হচ্ছে 3 মিটার, আর এল এর জায়গায় হচ্ছে 5। তাহলে 5 কেটে গেল, তাহলে 6 কিলো নিউটন ইন্টু মিটার। এটা হতো আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। এটা হলো এক্সেন্ট্রিক লোডিং এর জন্য আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ফর্মুলা। এটা মিড স্প্যানে ছিল, মিড স্প্যানটা আমি দিয়েছিলাম, এক্সেন্ট্রিক লোডিং এর জন্য এটা হবে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার প্রীতম? তুমি যে কমেন্টটা করেছো আমি জানি যেগুলো আমার মনে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো, ঠিক আছে। প্রীতম ছাড়া আর কে অনলাইন আছো? দুজন অনলাইন দেখাচ্ছে, নাম উঠছে না, বাট অনলাইন দেখাচ্ছে। ক্লিয়ার প্রীতম? এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ছিল যে 2 নম্বর কোশ্চেন ছিল যে দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অকার্স ইন। তো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারটা কোথায় অকার্স করে, আমি 2 নম্বর কোশ্চেনও দিয়েছিলাম যে দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অকার্স ইন, আর 11 নম্বর কোশ্চেনও দিয়েছিলাম দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। আমি জাস্ট চেক করতে চেয়েছিলাম তোমরা জানো কিনা যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন কিনা, ঠিক আছে। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন কিনা, এটা চেক করার জন্য আমি কোশ্চেনটা দিয়েছিলাম। তো জেনারেলি দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বা পয়েন্ট অফ ইনফ্লেকশন কোন বিমের ক্ষেত্রে অকার করে? ওভার হ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে, ঠিক আছে। ওভার হ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বা পয়েন্ট অফ ইনফ্লেকশন অকার করে। এবার হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার জিনিসটা কি? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার পিওসি বা পয়েন্ট অফ ইনফ্লেকশন পিওআই, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো এমন একটা জিনিস যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তার সাইন চেঞ্জ করে। হোয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চেঞ্জেস ইটস সাইন। তাহলে হোয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিএমডি চেঞ্জেস ইটস সাইন, যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তার সাইন চেঞ্জ করে, সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। জেনারেলি ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে হয়, মানে যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আইদার পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, যে পয়েন্টে সাইনটা চেঞ্জ করছে, মানে যে পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা জিরো হয়ে যাচ্ছে। মানে জেনারেল কথায় বেন্ডিং মোমেন্ট যেখানে সাইন চেঞ্জ করে, যেখানে সাইন চেঞ্জ করবে সেই পয়েন্টেই তো বেন্ডিং মোমেন্ট জিরো হবে। তো সেটা আমি একটা ছবি দিয়ে দেখাবো, ঠিক আছে। নেক্সট দেখাবো, কারণ একটা ওভারহ্যাঙ্গিং লিঙ্ক আঁকবো, সেখানে আমি দেখাবো, ঠিক আছে। তো মনে রাখবে, হোয়ার বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস দি সাইন দ্যাট পয়েন্ট ইজ নোন অ্যাজ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার আর পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা জেনে ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে অকার করে। এটা ছিল আমার 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছিলাম যে দ্য শেপ অফ শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম উইথ এ পয়েন্ট লোড অ্যান্ড ভ্যালু অফ শিয়ার ফোর্স অ্যাট দ্য ফ্রি এন্ড উইল বি। তাহলে আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম চেয়েছিলাম কার জন্য? না, ক্যান্টিলিভার বিমের জন্য। ক্যান্টিলিভার বিম আমার বলে দিয়েছে, যার এন্ডে আমার একটা পয়েন্ট লোড পি বলে দিয়েছে। তার আমি কি চেয়েছিলাম? তার আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হয় সেটা জানতে চেয়েছিলাম, ঠিক আছে। তো কীরকম হয় শিয়ার ফোর্স ডায়াগ্রাম ক্যান্টিলিভার বিমের যদি পয়েন্ট লোড থাকে? তোমরা জানো যে এটা হয় আমার রেক্ট্যাঙ্গুলার, গোটাটাই পজিটিভ হয়, এই দিকেও ভ্যালু পি হয়, এই দিকে ভ্যালু পি হয়। তাহলে ফ্রি এন্ডেও ভ্যালু পি, এটাও পি কিলো নিউটন আর এটাও পি কিলো নিউটন। এটা হয় আমার কি? এসএফডি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ঠিক আছে। এটা আমি দিয়েছিলাম। তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে রেক্ট্যাঙ্গুলার, অপশন ডি। আর শিয়ার ফোর্সের ভ্যালু ফ্রি এন্ডে কত? শিয়ার ফোর্সের ভ্যালু ফ্রি এন্ডে পি কিলো নিউটন। তো এটা আমি দিয়েছিলাম। এর যদি বলতো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়, যদি পরীক্ষায় কোশ্চেন থাকতো যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় ট্রায়াঙ্গুলার, নেগেটিভ। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? ট্রায়াঙ্গুলার। ইন্টেন্সিটি হয় কত? এইটা যদি লেন্থটা এল হয়, এই লেন্থটা যদি এল হয়,
তাহলে এর ইন্টেন্সিটি হয় পিএল। ঠিক আছে, এটা হয় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা কেমন হয় দেখতে, দেখেই বুঝতে পারছো এটা ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার তাহলে যেহেতু আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম চেয়েছে তাই রেক্ট্যাঙ্গুলার। ফ্রি এন্ডে ভ্যালু কত, পি কিলো নিউটন। যদি বলতো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসলে হতো ট্রায়াঙ্গুলার। ফ্রি এন্ডে ভ্যালু কত, ফ্রি এন্ডে ভ্যালু হয় 0 কিলো নিউটন ইন্টু মিটার, আর ফিক্সড এন্ডে ভ্যালু হয় কত, পিএল কিলো নিউটন ইন্টু মিটার। তো এই জেনারেল জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবং যদি ইউডিএল থাকতো তাহলে, যদি এটা পয়েন্ট লোড না থেকে ইউডিএল থাকতো তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ট্রায়াঙ্গুলার হয়ে যেত। ফ্রি এন্ডে ভ্যালু হতো 0 আর ফিক্সড এন্ডে ভ্যালু হতো ওমেগা এল। আর যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতাম, বেন্ডিং মোমেন্ট হতো প্যারাবোলিক। ফ্রি এন্ডে ভ্যালু হতো 0 আর ফিক্সড এন্ডে ভ্যালু হতো মাইনাস ওমেগা এল স্কোয়ার বাই 2। এটাই পার্থক্য হতো। ঠিক আছে, these are the general difference between shear force diagram and bending moment diagram for different loading type. Okay, এটা ছিল আমার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন রেক্ট্যাঙ্গুলার। কোন কোশ্চেনটা বলবো কস্তুরী বলো? এটা ছিল আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা আমি আবার রিপিট করে দিচ্ছি, এক আর দুইটি আমি লাস্টে বলে দিচ্ছি। 3 নম্বর কোশ্চেন বলেছিল যে দ্য শেপ অফ শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম উইথ এ পয়েন্ট লোড অ্যান্ড ভ্যালু অফ শিয়ার ফোর্স উইল বি। আমাকে বলতে চেয়েছিল ধরো আমার কাছে একটা ক্যান্টিলিভার বিম আছে, তার ফ্রি এন্ডে একটা পয়েন্ট লোড পি আছে, তাহলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামের শেপটা কেমন হবে আর ফ্রি এন্ডে ভ্যালু কত হবে। তো এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিম এন্ডে পয়েন্ট, ফ্রি এন্ডে পয়েন্ট লোড পি। তাহলে এটার ক্ষেত্রে আমি যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম করি, আমি অলরেডি প্রুফগুলো করেছি তোমাদের ক্লাসে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় রেক্ট্যাঙ্গুলার, তাহলে আমার অ্যান্সার একটা মিলে গেল রেক্ট্যাঙ্গুলার, আর আমার ভ্যালু ফ্রি এন্ডও পি, ফিক্সড এন্ডও পি, তাহলে ভ্যালু হয় পি। সেই জন্য আমার অপশন ডি রেক্ট্যাঙ্গুলার কমা পি হচ্ছে রাইট অ্যান্সার। যদি বলতো যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয় আর বেন্ডিং মোমেন্টের ভ্যালু ফ্রি এন্ডে কত হয়, তাহলে কি হতো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার হয়, বেন্ডিং মোমেন্টের ফ্রি এন্ডে ভ্যালু 0 কিলো নিউটন মিটার হয় আর ফিক্সড এন্ডে ভ্যালু মাইনাস পিএল হয়, পিএল কিলো নিউটন মিটার হয়। এটা গেল 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। যদি শিয়ার ফোর্স দিলে রেক্ট্যাঙ্গুলার আর বেন্ডিং মোমেন্ট দিলে ট্রায়াঙ্গুলার। শিয়ার ফোর্স দিলে ফ্রি এন্ডেও ফিক্সড এন্ডে ভ্যালু পি কিলো নিউটন আর বেন্ডিং মোমেন্টের ফ্রি এন্ডে ভ্যালু 0 আর ফিক্সড এন্ডে পিএল কিলো নিউটন মিটার। ঠিক আছে, এটা ছিল আমার 3 নম্বর কোশ্চেন। আশা করছি তোমার কাছে ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার কস্তুরী, একটু জানাবে। এবার কথা যেটা আমি বললাম, যদি এখানে আমার ইউডিএল দেওয়া থাকতো, যদি আমার এখানে, আমি অনেকবার আলোচনা করেছি, অ্যাসাইনমেন্ট কোশ্চেন অ্যান্সারও আছে, যদি এখানে ইউডিএল দেওয়া থাকতো, ইউডিএল কত, ইউডিএল ওমেগা ইন্টেন্সিটি ইউডিএল দেওয়া থাকতো, তাহলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হয়ে যেত, তাহলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয়ে যেত ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার যে ফ্রি এন্ডে ভ্যালু 0 আর ফিক্সড এন্ডে ভ্যালু হচ্ছে ওমেগা এল, পজিটিভ অবভিয়াসলি। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই। প্রীতমের খুব তাড়া আসে, প্রীতমকে একটু জিজ্ঞেস করে নাও। কস্তুরী আমার কোনো প্রবলেম নেই, প্রীতম এক একটা কমেন্ট করেছে, তো প্রীতমকে একটু জিজ্ঞেস করো না ওর কোনো প্রবলেম আছে কিনা। 1 আর 2 রিপিট করতে আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, প্রীতমকে একটু জিজ্ঞেস করো না যে হ্যাজ প্রীতম এনি প্রবলেম। প্রীতম বলেছে যে এগুলোর সব জানা তারই পড়াতে। তো এবার হচ্ছে ওমেগা এল ট্রায়াঙ্গুলার হলো যদি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকি, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি টোটাল ইউডিএল থাকে তাহলে কেমন হচ্ছে, ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, আর ফ্রি এন্ডে ভ্যালু 0, ফিক্সড এন্ডে ভ্যালু হচ্ছে ওমেগা এল। আর যদি এটা ইয়ে থাকতো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতাম, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় প্যারাবোলিক, নেগেটিভ অবভিয়াসলি, ভ্যালুটা হয়ে যায় ওমেগা এল স্কোয়ার বাই 2। তাহলে এটা হয় আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় প্যারাবোলিক। ঠিক আছে, এই ভ্যালুগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াগ্রামগুলো কেমন হয় মনে রাখতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এক্সট্রা আরও একটা করিয়ে দিয়েছিলাম ইউভিএল দিয়ে, যেটা তোমরা ডিসকাশন ক্লাসে দেখবে। এখানে সব দেখালে একটু টাইমটা লস হবে। ঠিক আছে, তো যাই হোক, এইটা তোমরা ডিসকাশন ক্লাসে দেখবে যে আমি ডিসকাশন ক্লাস অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, সেখানে দেখতে পাবে যে ক্যান্টিলিভার বিম, এই কেসটা তোমরা দেখে নেবে ডিসকাশন ক্লাসে, আমি দেখিয়ে দিয়েছি। দেখবে ক্যান্টিলিভার বিম যদি ইউভিএল থাকে, যদি ইউভিএল লোডিং থাকে,
ট্রায়াঙ্গুলার ইউভেল লোডিং যদি থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়। আর ক্যান্টিলিভার বিম যদি এন্ডে একটা মোমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয় সেটা ঠিক আছে। তো এই দুটো দেখে নেবে। তো এই দুটো কন্ডিশন তোমরা অ্যাসাইনমেন্ট, ডিসকাশন অফ অ্যাসাইনমেন্ট ইউটিউব থেকেও দেখতে পারো, এফবিতে তো আমাদের অলরেডি আছে, এফবিতেও দেখতে পারো। ইউটিউবে প্লেলিস্টে চলে যাবে অ্যাসাইনমেন্ট অন জিলেট, সেখানেই পেয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল আমাদের 3 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এবার প্রীতম বলছে দাদা বলে দাও, আমি খালি বললাম একটু ফাস্ট যেতে। আমাকে তো একদিক, আমি একটাই মানুষ, আমাকে যেভাবে বলবে সেভাবে আমি যাবো। আই হ্যাভ নো প্রবলেম ইন এনিথিং, তোমরা যেভাবে বলবে সেভাবেই যাবো। এবার হচ্ছে 1 আর 2, 2 নম্বরটা ছিল যে দ্য পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার অকার সিন। 2 আর 11 কোয়েশ্চেনটা সেম ছিল। আমি 2 নম্বর কোয়েশ্চেনে দিয়েছিলাম যে দ্য পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার অকার সিন, 11 নম্বর দিয়েছিলাম যে দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন অকার সিন। পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সারও যা, পয়েন্ট অফ ইনফ্লেকশনও তাই, সেম জিনিস। পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার পিওসি আর পয়েন্ট অফ ইনফ্লেকশন পিওআই, বোথ আর সিনোনিমাস, মানে দুটোই সেম জিনিস। কোন বিমের ক্ষেত্রে হয় জেনারেলি ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে হয়। আমি অনেকবার আলোচনা করিয়েছি, অ্যাসাইনমেন্টও ছিল অনেকবার, ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে হয়। কি হয় না, এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তার সাইন চেঞ্জ করে। হিয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চেঞ্জেস সাইন, মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আইদার পজিটিভ থেকে নেগেটিভে যায় অথবা নেগেটিভ থেকে পজিটিভে যায়। যেটা করবে সেটাকেই বলে পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, সেটাকে বলে আমার কি পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার বা পয়েন্ট অফ ইনফ্লেকশন, যেখানে বেন্ডিং মোমেন্ট তার সাইন চেঞ্জ করে। ঠিক আছে, এটা ছিল আমার 2 নম্বর আর 11 নম্বর কোশ্চেন একসাথে অ্যান্সার হলো। আর 1 নম্বর কোশ্চেন বলেছিলাম যে দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অফ সিম্পলি সাপোর্টেড বিম ক্যারিং পয়েন্ট লোড ডাব্লিউ অ্যাট মিড স্প্যান অফ টোটাল লেন্থ এল। আমার সিম্পলি সাপোর্টেড বিম বলে দিয়েছিল, সিম্পলি সাপোর্টেড বিম বলে দিয়েছিল, সিম্পলি সাপোর্টেড বিম বলে দিয়েছিল। এবার সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে একটা মিড স্প্যানে পয়েন্ট লোড ডাব্লিউ দেওয়া ছিল, যার টোটাল লেন্থ ছিল এল। তাহলে এক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে? তো এক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হয়? এক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় কি বলেছিলাম, WL/4। যদি বলতো ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হয়, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হয় আমার, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হয়, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হয় W/2। ঠিক আছে, এবার লোডিং কন্ডিশন যদি চেঞ্জ হয়ে যেত, যদি বলে দিত এটা পয়েন্ট লোডের বদলে ইউডিএল, পয়েন্ট লোডের বদলে যদি বলে দিত ইউডিএল, লেন্থ এল এর, এটা যদি বলে দিত, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হয়ে যেত, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়ে যেত ω²/8। আর ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হয়ে যেত, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স হয়ে যেত ω/2। এগুলো হচ্ছে জেনারেল জিনিস, তোমাদেরকে অলরেডি আমি পড়িয়েছি, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এখানে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম কি হয়, ট্রায়াঙ্গুলার। এক্ষেত্রে শিয়ার ফোর্সের ডায়াগ্রাম কি হয়, রেক্ট্যাঙ্গুলার। এক্ষেত্রে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম কি হয়, প্যারাবোলিক। আর এক্ষেত্রে শিয়ার ফোর্সের ডায়াগ্রাম কেমন হয়, ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে এর আগে করিয়েছি। আরও একটা কেস 1 নম্বর কোশ্চেনের জন্য এক্সট্রা আলোচনা করে দিলাম। কি কেস না, এখানে পয়েন্ট লোডটা বলে দিয়েছিল আমার মিড স্প্যানে। যদি পয়েন্ট লোডটা মিড স্প্যানে না থাকে, যদি এক্সেন্ট্রিক লোডিং হয়, মানে যে কোনো একদিকে বেশি ঝুঁকে থাকে, ধরো এইদিকে বেশি, এই সাপোর্টের দিকে বেশি কাছে আছে, এইরকম যদি বলে দেয়, ধরে নাও টোটাল লেন্থটা হচ্ছে এল, ধরে নাও টোটাল লেন্থ এল সমান 5 মিটার। আমার এই পয়েন্ট লোডটা বলে দিয়েছে ধরো 2 মিটার ডিস্টেন্সে, বাকি ডিস্টেন্সটা তাহলে কত হবে, বাকি ডিস্টেন্সটা 3 মিটার। আমি 2 মিটার সমান এ ধরে নিলাম, আর 3 মিটার সমান বি ধরে নিলাম। আর এখানে একটা পয়েন্ট লোড, সেটা আমি পিটা ধরে নিলাম, ধরো পয়েন্ট লোড পি সমান আমি ধরে নিলাম 5 কিলো নিউটন। সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ফর্মুলা কি হবে, এটা তোমাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ফর্মুলা হবে, শিয়ার ফোর্সের কোনো ফর্মুলা নেই, বাট বেন্ডিং মোমেন্টের ফর্মুলা আছে। বেন্ডিং মোমেন্টের ফর্মুলা হবে পি মানে লোড ইন্টু এ মানে কম ডিস্টেন্স ইন্টু বি বাই এল, পি ইন্টু এ ইন্টু বি বাই এল। এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে পি এর ভ্যালু হচ্ছে 5 কিলো নিউটন, এ এর ভ্যালু হচ্ছে 2 মিটার, বি এর ভ্যালু হচ্ছে 3 মিটার বাই এল এর ভ্যালু হচ্ছে 5, তাহলে হচ্ছে আমার 6 কিলো নিউটন ইন্টু মিটার। তো এই একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, ফর এসেন্ট্রিক পয়েন্ট লোড ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইজ ইকুয়াল টু PAV বাই এল।
ঠিক আছে, এই জায়গাটা তোমাদেরকে মনে রাখতে হবে। কোশ্চেন ক্লিয়ার? তাহলে আমার 4টে কোশ্চেন হলো, 1 2 3 11, এই 4টে কোশ্চেন সবার কাছে ক্লিয়ার? একটু তোমরা রেসপন্স করে দাও, বিশেষ করে কস্তুরী। ওকে, ক্লিয়ার সবার কাছে? তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমার কি বলেছে? নেক্সট কোশ্চেন আমার বলেছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমার কি বলেছে? 4 নম্বর কোশ্চেন বলেছে এ বিম হ্যাভিং মোর দ্যান 2 সাপোর্ট। কোনো একটা বিম আছে, ঠিক আছে, ধরো কোনো একটা বিম আছে, এইরকম একটা বিম আছে যার দুটো সাপোর্ট নেই। আমি জেনারেলি দুটো সাপোর্ট আঁকি কোনো একটা বিমের। এবার দুটো সাপোর্ট নেই, দুটোর থেকে বেশি, আইদার 3টে অর 4টে, মানে দুটোর বেশি সাপোর্ট। সাপোর্ট সংখ্যা কত বলেছে? সাপোর্ট সংখ্যা বলেছে গ্রেটার দেন 2। সেক্ষেত্রে সেই বিমকে কি বলবো? সাপোর্ট সংখ্যা যদি গ্রেটার দেন 2 হয় তাহলে সেক্ষেত্রে সেই বিমকে বলা হয় কন্টিনিউয়াস বিম। এই কোশ্চেনটা আমার 2019-এও এসেছিল। এ বিম ইজ সেড টু বি কন্টিনিউয়াস ইফ ইট হ্যাজ, ঘুরিয়ে দিয়েছিল কোশ্চেনটা, কোনো একটা বিমকে কখন কন্টিনিউয়াস বলা হবে। লাস্ট কোশ্চেন 2019-এর লাস্ট কোশ্চেন এটা ছিল। এ বিম ইজ সেড টু বি কন্টিনিউয়াস when it has one support, when it has two support, when it has more than two support, none of the above. তো অ্যান্সার হবে কি? when a beam has more than two support then the beam is called continuous beam। আমি এর আগে আলোচনা করেছিলাম কন্টিনিউয়াস বিম সম্পর্কে, ঠিক আছে, যখন আমি এসএফডি বিএমডি পড়েছি, সেখানেও তোমরা দেখতে হবে। তো কোনো একটা বিমের যদি দুটোর বেশি সাপোর্ট থাকে তাহলে সেটাকে আমি কি বলবো? কন্টিনিউয়াস বিম। এটা ছিল 4 নম্বর। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন, যেটা আমি হাজারবার তোমাদেরকে আলোচনা করা সত্ত্বেও তোমরা পারোনি। যাই হোক, দিগন্তর পারার কথা ছিল, আমার মনে নেই দিগন্ত পেরেছে কিনা, কারণ হি ইজ অ্যান সিভিল ইঞ্জিনিয়ার। তো এটা পারার কথা ছিল। এ রোলার সাপোর্ট হ্যাজ, জাস্ট আমি কথাগুলো একটু ঘুরিয়ে দিয়েছিলাম। একটা রোলার সাপোর্ট মানে এটা ধরো আমি রোলার সাপোর্ট আঁকলাম। রোলার সাপোর্ট কি রিয়াকশন নিতে পারে আমি বলেছিলাম। রোলার সাপোর্টকে তুমি যদি হরাইজেন্টালি এদিকে ফোর্স মারো তাহলে কি এটা তো গড়িয়ে চলে যাবে? তাহলে হরাইজেন্টাল ফোর্স নিতে পারে? হরাইজেন্টাল ফোর্স নিতে পারে না, মানে A = 0। ভার্টিক্যাল ফোর্স, এইদিকে যদি ফোর্স মারো এটা অবভিয়াসলি নিতে পারবে, রোল করা কোনো ব্যাপার নাই, তাহলে ভি নিতে পারে। আর রোলার সাপোর্টের মুভমেন্টও 0, মুভমেন্টও নিতে পারে না। এগুলো আমি বলেছি, কারণ রোটেশন হয়ে যায় তাই মুভমেন্টও নিতে পারে না, ঠিক আছে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে বলেছি। তাহলে রোলার সাপোর্ট কি নিতে পারে? একমাত্র ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারে, ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারে। এবার এই কথাটাই আমি ঘুরিয়ে দিয়েছি তোমাদেরকে। ঘুরিয়ে কি দিয়েছি? ফার্স্ট অপশন দেওয়া ছিল রিয়াকশন ইন 2 ডাইরেকশন। রিয়াকশন ইন 2 ডাইরেকশন তো নিতে পারে না, হরাইজেন্টাল নিতে পারে না, একমাত্র ভার্টিক্যাল নিতে পারে। তাহলে রিয়াকশন ইন 1 ডাইরেকশন, তাহলে ফার্স্ট অপশন হলো না। 2 নম্বর অপশন দিয়েছিলাম রিয়াকশন নর্মাল টু দ্য ডাইরেকশন অফ মোশন। এবার দেখো, এই রোলার সাপোর্টটা যদি এগিয়ে যায় কোন দিকে এগোবে? রোলার সাপোর্টটাকে যদি বলি আমি চলো আমার সাথে এগিয়ে চলো, রোলার কোন দিকে এগোবে? চাকাগুলো কোন দিকে লেখা আছে? এইদিকে লেখা আছে, আইদার এদিকে এগোবে নয় এদিকে এগোবে। আইদার কি রোলার সাপোর্টটা এদিকে এগোতে পারে নয় এদিকে এগোতে পারে। আমি যদি এইদিকে ফোর্স মারি এইদিকে এগোবে, আমি যদি এইদিকে ফোর্স মারি এইদিকে এগোবে। তাহলে রোলার সাপোর্টটা এগোতে পারে কোন দিকে? হরাইজেন্টালি, এইদিকে। তাহলে ডাইরেকশন অফ মোশন কোনটা? এইদিকে, আইদার রাইট ওয়াইড অর লেফট, আইদার রাইট সাইড অর লেফট সাইড। এটা হচ্ছে রোলার সাপোর্টের ডাইরেকশন অফ মোশন, ঠিক আছে। এবার এই মোশনের সাথে পারপেন্ডিকুলার কোনটা? এই মোশনটার সাথে পারপেন্ডিকুলার কোনটা? নর্মাল মানে কি? পারপেন্ডিকুলার। তা এই মোশনটার সাথে মানে এই লেফট বা এই রাইটের সাথে আমার পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, এর সাথে পারপেন্ডিকুলার বা নর্মাল করলে এটা, যেটা হচ্ছে আমার কি এইটা পারপেন্ডিকুলার, এটাও 90 ডিগ্রি আর এটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রিতে কে কাজ করে? এই ডাইরেকশন অফ মোশনের 90 ডিগ্রিতে কে কাজ করছে? আমার ভি কাজ করছে। তাহলে অ্যান্সারটাও তো কি? অপশন বি, রিয়াকশন নর্মাল টু দ্য ডাইরেকশন অফ মোশন। তাহলে এটাই তো দিয়েছিলাম, নর্মাল মানে পারপেন্ডিকুলার, ডাইরেকশন অফ মোশনের সাথে নর্মালে কাজ করছে। ডাইরেকশন অফ মোশন এইদিকে, তার নর্মালে কে কাজ করছে? তার মানে নর্মালে একটাই কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্ট আইদার আপওয়ার্ডস অর লেফটওয়ার্ডস। আমাকে তো দেখতে হবে এই ডাইরেকশন অফ মোশনের সাথে পারপেন্ডিকুলারে বা নর্মালে কে কাজ করছে? কাজ করছে কে? বিটা। তো অপশন কি হতো? অপশন বি কারেক্ট। ইনক্লাইন রিয়াকশন, ইনক্লাইন রিয়াকশন তো নিতে পারে না, ভার্টিক্যাল রিয়াকশন নেয়। আর 4 নম্বর ছিল রিয়াকশন প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ মোশন।
রিয়াকশন প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ মোশন বলতে এই দিকে হরাইজন্টাল ফোর্স তো নিতে পারে না, তাহলে এইচটা 0, তাহলে অপশন কি ক্লিয়ার হতো? অপশন বি অ্যান্সার হতো। তো আমি জাস্ট কথাটা ঘুরিয়ে দিয়েছিলাম, আর কিছুই ছিল না। অ্যান্সার তো ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি ডাইরেকশন অফ মোশনের সাথে 90 ডিগ্রি, মানে ডাইরেকশন অফ 90 এর সাথে পারফেক্ট, ডাইরেকশন অফ মোশনের সাথে পারপেন্ডিকুলার বা ডাইরেকশন অফ মোশনের সাথে নর্মাল, একই কথা। 90 ডিগ্রি কথাটাও যা, নর্মাল কথাটাও যা, পারপেন্ডিকুলার কথাটাও যা। তো এটা কি কঠিন কোশ্চেন ছিল? সবার কাছে ক্লিয়ার? 5 নম্বর কোশ্চেন। তো ভবিষ্যতে এরকম আরো কোশ্চেন দেবো, জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছি কোশ্চেনটাই, আর কিছু চেঞ্জ ছিল না। ক্লিয়ার সবার কাছে 5 নম্বর কোশ্চেন? এবার হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন ক্লিয়ার কিনা বলবে, মুছে দিচ্ছি তাহলে। 6 নম্বর কোশ্চেন ছিল যে দ্য পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার ইজ দ্য পয়েন্ট হোয়ার, আমি অলরেডি বলে দিয়েছি 3 নম্বর কোশ্চেন আর 11 নম্বর কোশ্চেনে দ্য পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার কি? পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার এমন একটা পয়েন্ট, পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার এমন একটা পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্ট তার সাইন চেঞ্জ করে, ঠিক আছে? পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার এমন একটা পয়েন্ট যেখানে কি বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করে, ঠিক আছে? তো সেটাই অলরেডি, তাও শর্টটা হচ্ছে কি 1 নম্বর অপশন, হোয়ার বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস ইজ সাইন। ওকে ওকে, ভেরি গুড দিগন্ত। তো পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার এমন একটা পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্ট তার সাইন চেঞ্জ করে, ঠিক আছে? তাহলে 6 এর হচ্ছে অপশন এ, অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে? এবার হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি ছিল? ইন কেস অফ ক্যান্টিলিভার বিম ইরেসপেক্টিভ অফ দ্য টাইপ অফ লোডিং, মানে ধরো একটা ক্যান্টিলিভার বিম আমাকে বলে দিয়েছে। 7 নম্বর কোশ্চেন ছিল যে একটা ক্যান্টিলিভার বিম আমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? ইরেসপেক্টিভ অফ দ্য টাইপ অফ লোডিং, মানে হচ্ছে লোডিংটা যাই হোক, আইদার পয়েন্ট লোড অর ইউডিএল অর ইউপিএল, যা খুশি যদি হয়, কি দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আর ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কোথায় অকার করে। আমি দেখেই নিয়েছি যে পয়েন্ট লোড ক্ষেত্রেও ম্যাক্সিমাম শিয়ার ফোর্স আমার কোথায় হচ্ছে? ফিক্স এন্ডে হচ্ছে। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টও ফিক্সড এন্ডে হচ্ছে। ইউডিএল নিলেও ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ফিক্সড এন্ডে হচ্ছে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টও আমার কোথায় হচ্ছে? ফিক্সড এন্ড। আমি এখনই দেখলাম কি কি ভ্যালু হচ্ছে, সেটাও দেখলাম। পয়েন্ট লোড যদি এখানে যদি পয়েন্ট লোড থাকে সেটা ক্ষেত্রেও আমার এদিকে ফিক্সড এন্ডে হচ্ছে, কারণ ফ্রি এন্ডে সবই 0। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স আর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হয় না? অলওয়েজ ফিক্সড এন্ডে হয়, আমার লোডিং যাই হোক না কেন। তাহলে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আমি অলরেডি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কি হয়। আশা করছি 7 নম্বরটাও তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? এরপর 8 নম্বর বলেছিল যে দ্য শিয়ার ফোর্স ইজ 0 অ্যালং এ সেকশন অফ দ্য বিম। ঠিক কি বলেছে? দ্য শিয়ার ফোর্স ইজ 0 অ্যালং দ্য সেকশন অফ এ বিম। বলেছে যদি কোনো একটা বিম সেকশনে, বলেছে ধরো একটা এটা বিম সেকশন আছে, ওই বিম সেকশনের কোথাও কোনো একটা সেকশনের ওপর আমার শিয়ার ফোর্সটা 0 হলো, বিম সেকশনে শিয়ার ফোর্স 0 হলো, তাহলে তার বেন্ডিং মোমেন্ট কি হবে? বেন্ডিং মোমেন্ট জেনারেলি যদি কোনো একটা সেকশন নেওয়ার ফলে সেই সেকশনে যদি শিয়ার ফোর্স 0 হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট সেই সেকশনে ম্যাক্সিমাম হয় জেনারেল, ঠিক আছে? জেনারেলি বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয়। বাট এখানে যদি অপশন থাকতো যে আইদার ম্যাক্সিমাম অর এনি ভ্যালু, তাহলে আমি অপশন চুজ করতাম আইদার ম্যাক্সিমাম বা অর এনি ভ্যালু। কারণ অনেক সময় আমার শিয়ার ফোর্স 0 হয় কিন্তু সেখানে বেন্ডিং মোমেন্ট আমার ম্যাক্সিমাম হয় না, সেই পয়েন্টে আমার বেন্ডিং মোমেন্ট আমার ম্যাক্সিমাম হয় না। তো জেনারেলি যদি এই অপশনগুলো থাকে যে 0 আইদার মিনিমাম অর ম্যাক্সিমাম, মিনিমাম অর ম্যাক্সিমাম, তো অপশন হবে ম্যাক্সিমাম। আমি একটা ছবি এঁকে দেখাবো যে সেই সেকশনে দেখবে শিয়ার ফোর্স 0 এবং সেখানেই বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম। আমি আসবো এই ডিসকাশনটায়, এবং আমি তোমাদেরকে অলরেডি সেই ইয়েটা দিয়েছি আমার যে তোমাদেরকে প্র্যাকটিস সেট দিয়েছি, মানে যে তোমাদেরকে পিডিএফ দিয়েছি, সেখানে বহু এরকম অঙ্ক আছে যেখানে শিয়ার ফোর্স 0 আর বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। আমি আজকেও দেখাবো, আজকে একটা স্পেসিফিক কোশ্চেনের জন্য দেখাবো যেখানে 3টে কোশ্চেন, 3টে তোমাদের অ্যান্সার সলভ হবে সেই কোশ্চেন দিয়ে। সেখানে তোমরা দেখবে ওভার হ্যাঙ্গিং বিম হলে পয়েন্ট অফ কোয়ান্টাফ্লেক্সার আসছে, শিয়ার ফোর্স যেখানে 0 সেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসছে, আর একটা জিনিস দেখাবো যেখানে পয়েন্ট লোড থাকে সেখানে শিয়ার ফোর্সের প্রচুর পরিমাণ চেঞ্জ হয়, এটাও দেখাবো, ঠিক আছে? এই 3টে জিনিস আমি তোমাকে একটা এক্সাম্পলের মধ্যে দেখাবো। তো এটা আমি তোমাদেরকে দেখাবো যেখানে শিয়ার ফোর্স 0 হয় সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় জেনারেল কেসে। আবার অনেক জায়গা আছে যেখানে শিয়ার ফোর্স 0 কিন্তু বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম নয়, আবার মিনিমামও নয় কিন্তু,
তাই যদি অপশনে থাকতো আইদার এনি ভ্যালু অর ম্যাক্সিমাম, তাহলে তুমি ওই অপশনটা চুজ করতে আইদার এনি ভ্যালু অর ম্যাক্সিমাম। যেহেতু আমাকে এই অপশনটা কোথাও দেওয়া নেই, তাই আমি অপশন কোনটা চুজ করব, বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম, দ্যাট ইজ অপশন বি। ওকে, ক্লিয়ার? 8 নম্বর কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার? 8 নম্বর কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার? আমি কি বললাম, কোথায় কি অপশন চুজ করবে? এবার হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলা হয়েছে ইফ দ্য লোড অ্যাট ফ্রি এন্ড অন এ ক্যান্টিলিভার বিম। তাহলে আমার একটা ক্যান্টিলিভার বিম আছে, ঠিক আছে, ফ্রি এন্ডে একটা লোড আছে। বলেছে ইফ দ্য লোড অ্যাট ফ্রি এন্ড অন এ ক্যান্টিলিভার বিম, মানে আমি ধরো এখানে একটা জেনারেল লোড 5 কিলো নিউটন লাগিয়েছি, ঠিক আছে। এবার এই লোডটা যদি ফ্রি এন্ডে আমি পারদা দেখি, মানে 5 থেকে আমি বাড়িয়ে 50 কিলো নিউটন করে দিলাম, ঠিক আছে, 5 থেকে বাড়িয়ে 50 কিলো নিউটন ফ্রি এন্ডে করে দিলাম, ঠিক আছে। তো তখন বলেছে বিমটা রাপচার ঘটে, মানে বিমটা ফেল করে যায়, মানে বিমটা ভেঙে যায়, ঠিক আছে। তো সেম উইল অকার, এইরকম ঘটনা আর কোথায় ঘটতে পারে, মানে এই যে রাপচার হওয়ার ঘটনাটা বিমের ফ্রি এন্ডে ছাড়া আর কোথায় ঘটতে পারে, ঠিক আছে। এই ঘটনাটা ঘটতে পারে একমাত্র ফিক্সড এন্ডে। এটা বিভিন্ন এক্সপেরিমেন্টের রেজাল্ট। তো এটা কোথায় আর ঘটতে পারে, ফিক্সড এন্ডেও এরকম রাপচার ঘটতে পারে, ঠিক আছে। মানে ফিক্সড এন্ডেও যদি এরকম করে এরকম করে লোড অ্যাপ্লাই করার পরে যদি এখানে রাপচার ঘটে, তাহলে ফিক্সড এন্ডেও এরকম সেম ঘটনা ঘটতে পারে। তো এটা ছিল 9 নম্বর কোশ্চেন। বিলো দ্য লোডেও হবে না, অ্যাট সেন্টারও হবে না, এই দুটোর মাঝখানেও হবে না, সেম ঘটনা ঘটতে পারে একমাত্র ফিক্সড এন্ডে। এটা ছিল 9 নম্বর, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট, ঠিক আছে। তো এটা 9 নম্বর, তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে মোমেন্ট রিডিস্ট্রিবিউশনের একটা গল্প আছে, যেটা প্রচুর টাফ জিনিস এবং থিওরি অফ স্ট্রাকচারের জিনিস। তাই তোমরা যেহেতু তোমাদের ফর্ম হালকার মধ্যে তোমাদেরকে যেতে হবে, তাই মাথায় রাখবে যে এরকম ঘটনা আর কোথায় ঘটতে পারে, এরকম ঘটনা আমার ফিক্সড এন্ডে ঘটতে পারে, ঠিক আছে। এরপর চলে আসি 10 নম্বর কোশ্চেন, যেটা দেখলাম অনেকেই ভুল করেছে, বাট কেন ভুল করেছে আমি জানি না, কারণ এরকম কোশ্চেন আমার অ্যাসাইনমেন্টেও ছিল। 10 নম্বর কোশ্চেনে কি বলেছিলাম, 10 নম্বর কোশ্চেন আমি কি বলেছিলাম, 10 নম্বর কোশ্চেন আমি বলেছিলাম যে দ্য রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট। 10 নম্বর কোশ্চেনে বলেছিলাম যে দ্য রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি সেকশন ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট, মানে রেট অফ চেঞ্জ, আমি রেট অফ চেঞ্জকে ধরো ডি বাই ডিএক্স দিয়ে ডিনোট করলাম, কার রেট অফ চেঞ্জ করছি না, বেন্ডিং মোমেন্টের, তাহলে ডিএক্স অফ এম সমান আমি কি করেছিলাম, ডিডিএক্স অফ এম সমান করেছিলাম এফ। এফ মানে আমার কি ছিল, সিআর ফোর্স। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট অফ এনি সেকশন ইজ ইকুয়াল টু সিয়ারিং ফোর্স অফ দ্যাট সেকশন, মানে অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এরকম আমি অনেক কিছু করেছিলাম। যদি আমি এটা রেট অফ চেঞ্জ অফ সিআর ফোর্স করতাম, তাহলে আমি কি পেতাম, লোডিং রেট, মানে লোডিং ইন্টেন্সিটি পেলাম মাইনাস ওমেগা, ঠিক আছে। তো আমি এই জিনিসগুলো অলরেডি ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো এইটা পারার কথা ছিল, যে পারোনি, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার? তো অ্যান্সার হতো আমার অপশন এ। আবার 11 নম্বর কোশ্চেন অলরেডি ডিসকাস, যে দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন তার ক্ষেত্রে অকার করে, ঠিক আছে, এটা অলরেডি ডিসকাস। এবার বলেছে when there is a, এবার বলেছে 12 নম্বর পয়েন্ট। তো 12 নম্বর পয়েন্টের মতো 12 নম্বর কোশ্চেনটার মতো অলরেডি একটা কোশ্চেন আমি না, ওই সিয়ারিং আর এই সিয়ারিং এক নয়। ওই সিয়ারিং তুই যেখানে চলে যাচ্ছিস সেটা হচ্ছে রিভেটিং এর ক্ষেত্রে সিয়ারিং ভ্যালু, এক্ষেত্রে সিয়ারিং ফোর্স বা সিয়ার ফোর্স একই কথা, দে বোথ আর সিনোনিমাস, ঠিক আছে। আচ্ছা এখানে আচ্ছা হ্যাঁ, এই তুই যেটা বলছিস সিয়ারিং ভ্যালু, হ্যাঁ সিয়ারিং ভ্যালু হচ্ছে যেখানে ওই আমরা যেখানে রিভেটিং এর ক্ষেত্রে যে কত ফোর্স অ্যাপ্লাই করলে ওটা ছিঁড়ে বেরিয়ে যাবে, ওটা হচ্ছে সিয়ারিং ভ্যালু। আর সিয়ারিং ফোর্স বলতে আমরা যেটা পড়ে আসছি সিআর ফোর্স, ঠিক আছে, একদম প্রীতম, ক্লিয়ার প্রীতম। এবার চলে আসছি আমার কি 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনটা আমি অলরেডি এরকম একটা কোশ্চেন অ্যাসাইনমেন্ট সলিউশনে ডিসকাস করেছি। আমি তোমাদেরকে বারংবার বলবো রবিবারের পরীক্ষাটা দেওয়ার আগে অ্যাসাইনমেন্টগুলো ফলো করো। ইউটিউবে অলরেডি আপলোড করে দিচ্ছি, তোমাদের দেখতেও অসুবিধা হবে না,
ফলো করে তোমরা পরীক্ষায় বসো, তাহলে তোমাদের অঙ্ক করতে বা যে কোনো প্রবলেম করতে অনেক সুবিধা হবে, কারণ এই জিনিসগুলোই আমি ডিসকাস করেছি। ওকে, তো কি বলেছে যে হোয়েন দেয়ার ইজ এ সাডেন ইনক্রিজ অর ডিক্রিজ ইন শিয়ার ফোর্স ডায়াগ্রাম, মানে ধরো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম যাচ্ছিল, ধরো এটা আমি এসএফডি আঁকছি, ঠিক আছে, ধরো এখানে 0 ছিল, এখানে 5 কিলো নিউটন হলো, এই 5 কিলো নিউটনটাই আবার এখানে গেল, নিয়ে এখানে 5 থেকে হঠাৎ নেমে -20 হয়ে গেল, তাহলে -20 হয়ে গেল। তো এই যে 5 থেকে ডাইরেক্ট হঠাৎ ইনক্রিজ নেমে গেল, মানে ডিক্রিজ করলো, বা ধরো 20-তে যাচ্ছিল হঠাৎ উঠে 5-এ উঠে গেল, তো এই যে সার্টেন ইনক্রিজ আর ডিক্রিজটা কি জন্য হয় না, এখানে দেখবে তোমরা, আমি বোঝাবো এখনই, দেখবে এই যে 5 থেকে -20 হলো না, এখানে একটা 25 কিলো নিউটনের ফোর্স থাকবে, তখন 5 আর 20 25 হয়, তো এখানে 25 কিলো নিউটনের যদি একটা পয়েন্ট লোড থাকে, তবে এটা 5 থেকে ছেড়ে -20 নামবে। তো আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাবো। তো যাই হোক, এটা হচ্ছে কি, যখন একটা পয়েন্ট লোড বিমের মধ্যে থাকবে, তখন এরকম সাডেন আমার কিসে শিয়ার ফোর্স ডায়াগ্রামে হঠাৎ কি করবে না, হঠাৎ আমার চেঞ্জ হবে, মানে হঠাৎ হয় ইনক্রিজ হবে নয় ডিক্রিজ হবে। তো এই রকম ক্ষেত্রে হয়, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা ওখানে ছিল, অ্যাসাইনমেন্টটা বেন্ডিং মোমেন্টের ছিল কোয়েশ্চেনটা, আর এখানে শিয়ার ফোর্স দিয়ে দিচ্ছি, এটাই পার্থক্য। তো আমি একটা এক্সাম্পল দেখাই, সেই এক্সাম্পলটা দেখলে তোমাদের এই সাডেন ডিক্রিজ ইনক্রিজ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অবভিয়াসলি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো অবভিয়াসলি আমি একটা ওভারহ্যাঙ্গিং বিম নিয়ে দেখাই। তো 12 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার, যদি পয়েন্ট লোড কোথাও এরকম থাকে, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে সাডেন ইনক্রিজ বা ডিক্রিজ হয়, ঠিক আছে। তো চলো আমি এই এক্সাম্পলটা নিচ্ছি, আমি পেজ নম্বর বলে দিচ্ছি, 246 পেজের তোমাদেরকে যে আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস নোটটা দিয়েছিলাম, যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা আছে সমের 246 পেজের, আমি তোমাদেরকে একটা নোটস দিয়েছিলাম, সেই নোটসের কত নম্বর 133 থেকে 134 পেজে পাবে। প্রবলেম নাম্বার কত, প্রবলেম নাম্বার হচ্ছে 2.4, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি, এখানে আমি 3টে কন্ডিশন তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, আমি একটা ওভারহ্যাঙ্গিং বিম নিচ্ছি, ঠিক আছে, এটা ধরো রোলার, এটা হচ্ছে আমার, এটা হিঞ্জ, এটাও হিঞ্জ সাপোর্ট, ওভারহ্যাঙ্গিং বিম, এক সাইডে ওভারহ্যাঙ্গিং, ওয়ান সাইডের ওভারহ্যাঙ্গিং বিম। এই ওভারহ্যাঙ্গিং পোর্শন আমার একটা ইউডিএল আছে, ইউডিএলটার ভ্যালু হচ্ছে আমার 40 কিলো নিউটন পার মিটার, ঠিক আছে। আর একটা পয়েন্ট লোড আছে সেন্টারে, এটার পয়েন্ট লোডটার মান হচ্ছে 50 কিলো নিউটন, ঠিক আছে। এটার হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 1 মিটার, ওভারহ্যাং পোর্শনটা 1 মিটার। তো এটা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম তোমরা আঁকো, এটা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম তোমরা আঁকো, তো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম হবে। আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না কি করে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে, তোমাদের যদি, আমি জাস্ট দেখাতে চাইছি যে এরকম হয়, যদি তোমাদের দেখার ইচ্ছা হয় অঙ্কটা অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি কোথায় আছে, সেখান থেকে গিয়ে তোমরা টোটাল সলিউশন দেখতে পারো। তো এটা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকো, তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম এখান থেকে ধরো একটা পয়েন্ট নামিয়ে নিলাম, এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, আর এখান থেকে একটা পয়েন্ট, ঠিক আছে। তো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হয়, তো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয়, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আলাদা কালিতে আঁকি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয় এরকম, এখান থেকে এটা 20 ওঠে, তারপর এখান থেকে 20 কিলো নিউটন উঠলো, মানে এটা 0 ছিল, এখানে হয়ে গেল আমার 20। এ দেখো, এবার উপরে দেখো একটা পয়েন্ট লোড আছে, এই যে পয়েন্ট লোডটা আছে না, এই যে 20-তে উঠছিল, এটা ঝেড়ে আরো 30 নেমে যাবে, ঠিক আছে। দেখছো, তাহলে 20 থেকে ঝেড়ে একদম কত নেমে গেল, -30। এই যে সাডেন চেঞ্জ, সাডেন ডিক্রিজ হলো কার জন্য, দেখো এই পয়েন্ট লোডটার জন্য, কারণ এই পয়েন্টটা আমার কি একটা পয়েন্ট লোড ছিল, নাম দিয়ে দাও, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে ধরো বি, এই পয়েন্টটা হচ্ছে সি, ডি। তাহলে ডি পয়েন্টে পয়েন্ট লোডের জন্য এটা ঝেড়ে এতটা নেমে যায়, তাহলে 20 ছিল, 20 আর 50, তাহলে 20 থেকে 50 বিয়োগ করলে এটা কত হচ্ছে 30, তাহলে এটা হয়ে যাবে আমার 30 কিলো নিউটন, এটা হয়ে যাবে 30 কিলো নিউটন। তারপর ইউডিএলের জন্য ট্রায়াঙ্গুলার হবে, এখান থেকে এটা মিলে যাবে, এই এটার ইন্টেন্সিটি হয়ে যাবে তখন, এটা হয়ে যাবে 40 কিলো নিউটন, এটা হচ্ছে 30 কিলো নিউটন। অবভিয়াসলি এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো এইরকম ভ্যালু হয়। তাহলে আমি এখান থেকে তোমাদেরকে কি দেখাতে পারলাম, এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এসএফডিতে যদি কোনো একটা পয়েন্টে যদি পয়েন্ট লোড থাকে, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে
সাডেন ইনক্রিজ বা ডিক্রিজ হয়। এটা গেল আমি শিয়ার ফোর্সের ব্যাপারটা, মানে এটাতে তোমাদের কোন কোশ্চেনটা ক্লিয়ার হলো, এটা তোমাদের 12 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার হলো। এবার আমি তোমাদেরকে চলো দেখাই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচারের ব্যাপারটা। ঠিক আছে, দেখো এটা তো ওভার হ্যাঙ্গিং বিম, তাহলে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কোথাও না কোথাও থাকবে, তো আমি সেটাই দেখাই। এবার যদি এটা আমি বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকি, তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার কিনা বলো। এই এক্সাম্পলটা অলরেডি আছে। এবার চলো আমি বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা আঁকি, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তো এই কী করে এসছে যদি দেখতে চাও তাহলে এখানে চলে যাবে, এক্সপ্লেনেশনে পেয়ে যাবে। ঠিক আছে, আমি ইচ্ছা করেই ওরকম নিয়েছি পয়েন্ট যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, এবার আমি চলে যাই বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কেমন হয় সেটা দেখার জন্য এবার চলো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামে চলে আসি। তো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকবো, ধরো ঠিক আছে, তো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকবো। বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম যদি আঁকো তাহলে দেখতে হবে, তুমি যদি একের কথাটা লক্ষ্য করো, একের জায়গাটা যদি লক্ষ্য করো, তাহলে শিয়ার ফোর্স কোথায় সাইন চেঞ্জ করেছিল, শিয়ার ফোর্স প্রথম কোথায় সাইন চেঞ্জ করেছিল, মানে পজিটিভ থেকে নেগেটিভ কোথায় হয়েছিল আমার শিয়ার ফোর্স পজিটিভ থেকে নেগেটিভ প্রথম এই 20 থেকে এই জায়গাটা হয়েছিল। তো জেনারেলি এখানে দেখতে পারো, এখানে দেখো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার ব্যাপারটা দেখা যায়। যদি ডায়াগ্রামটা আঁকি তাহলে এরকম ডায়াগ্রাম হয়, এখান থেকে এতটা ওঠে প্রথমে, তারপর এই যে বি পয়েন্টে এসে এখান থেকে এইভাবে মিলে এটা ট্রায়াঙ্গুলার পোর্শন হয়, তারপরে এটা আমার প্যারাবোলিক হয়ে যায়। ঠিক আছে, এটা পজিটিভ আর এটা আমার নেগেটিভ। এই জায়গাটা আমি ধরো, এই জায়গাটা আমার ভ্যালু হয় 40 কিলোনিউটন মিটার, 40 কিলোনিউটন ইন্টু মিটার। আর এই জায়গাটা হচ্ছে আমার, এই ভ্যালুটা হয় কত, এই ভ্যালুটা আমার হয়, এই ভ্যালুটা হচ্ছে 40 কিলোনিউটন ইন্টু মিটার মানে হাইটটা, আর এই ভ্যালুটা হয় আমার 20 কিলোনিউটন ইন্টু মিটার, নেগেটিভ অবভিয়াসলি। তো দেখতে পাচ্ছ এই বিমের এমন একটা পোর্শন আমি পাচ্ছি যেখানে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা দেখো ওপরে পজিটিভ থেকে নেগেটিভ আসছে। তো এই যে পয়েন্ট পজিটিভ থেকে নেগেটিভ যেই পয়েন্টটা আসছে সেই পয়েন্টটাকে কি বলে, ধরো আমি এই পয়েন্টটার নাম দিয়েছিলাম ই, এই ই পয়েন্টটাকে আমার বলা হয় কি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। যেহেতু এটা ওভারহ্যাঙ্গিং বিম তাই এটা অকার করতে বাধ্য, এটা ওয়ান সাইড ওভারহ্যাঙ্গিং বিম তাই এরকম হয়। দেখো এই পয়েন্টে পজিটিভ থেকে নেগেটিভ, তোমরা যদি অঙ্কটা ফলো করো তাহলে দেখবে এই এ সাপোর্ট থেকে, এই যে এ সাপোর্ট, এই এ সাপোর্ট থেকে আমার এই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার ডিস্টেন্সটা হয় 3.3 মিটার। অঙ্কটাই তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমি এখান থেকে বুঝিয়ে দিলাম যে আমার কি না, আমার পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার জেনারেলি ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, আরও একটা জিনিস দেখতে পারো যে 50 কিলোনিউটন যেখানে লোড ছিল সেখানে আমার শিয়ার ফোর্সটা কি একদম 20 থেকে নেমে -30 হয়েছিল, তাহলে ওই জায়গায় কোথাও একটা জিরো ছিল। তো যেখানে শিয়ার ফোর্স জিরো হয়েছিল সেখানে আমার কি বেন্ডিং মোমেন্টটা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 40 কিলোনিউটন মিটার। তো এই জিনিসটাও চলে এলো আমার ব্যাপারটা। ঠিক আছে, তো এই হলো আমার টোটাল 3টে কোশ্চেনের কনক্লুশন একটা ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে, তো এই ডায়াগ্রাম বা যা বললাম সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 13 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 13 নম্বর কোশ্চেন। সবার কাছে ক্লিয়ার এতটা অবধি যা করালাম? নেক্সট কোশ্চেন হচ্ছে 13 নম্বর কোশ্চেন, যেটা অলরেডি আমি পড়িয়ে দিচ্ছি। বলেছে ক্যান্টিলিভার বিম ইজ সাবজেক্টেড টু এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ওমেগা ধরে নিলাম, ওভার ইটস লেন্থ দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট ডেভেলপ উইল বি। আমি বলেই দিয়েছি ক্যান্টিলিভার বিমের ম্যাক্সিমাম শিয়ার ফোর্স আর ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট কোন এন্ডে হয়, আমার ফিক্সড এন্ডে হয়। তো এটা যদি হয় আমার ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট কোথায় হবে, এই ফিক্সড এন্ডে। এটা হবে মাইনাস, ভ্যালুটা হবে কত, ভ্যালুটা হবে আমার ওমেগা স্কোয়ার বাই, এটা হবে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট কোথায়, ফিক্সড এন্ডে। তো অলরেডি ডিসকাস। তো 13 হচ্ছে কত, ফিক্সড এন্ড, অপশন সি, অপশন সি ফিক্সড এন্ড।
ঠিক আছে। এবার বলেছে দ্য শেপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ ইউনিফর্ম ক্যান্টিলিভার বিম ক্যারিং এ ইউডিএল ওভার ইটস ইনলেন। নেক্সট কোশ্চেনটাও সেম। প্রথম কোশ্চেনে ছিল যে 13 নম্বর কোশ্চেনে ছিল যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা কোথায় হয়, ফিক্সড এন্ডে হয়। নেক্সট কোশ্চেনে বলেছে 14 নম্বর কোশ্চেনে বলেছে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা আঁকি সেটা কীরকম হয়। তো ডায়াগ্রামটা অবভিয়াসলি দেখতে পাচ্ছ, L²/2, L² মানে কি আমার প্যারাবোলা ইকুয়েশন, সেই জন্য আমি কার্ভ এঁকেছি। তো এটা কীরকম হবে, ইকুয়েশনটা হয় প্যারাবোলা। তো প্যারাবোলা 14 নম্বর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, এটা গেল 13 আর 14। 13 আর 14 তোমাদের কাছে ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। 13 আর 14 তোমাদের কাছে ক্লিয়ার কিনা জানাবে। তো এটা একটা ছিল ফিক্সড এন্ড, আর ফিক্সড এন্ডের যে ফিক্সড এন্ডের যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ভ্যালুটা হয় সেটা কীরকম হয়, প্যারাবোলিক। 15 নম্বর যেটা আমি প্রুভ করিয়ে দিয়েছিলাম, দ্য ইলংগেশন অফ এ লং সিলিন্ডার অফ লেন্থ এল, এরিয়া এ, মডিউলাস অফ ইলাস্টিসিটি ডিউ টু এন অ্যাক্সিয়াল লোড পি। ধরো একটা রড আছে এরকম, এটাকে পি ফোর্স দিয়ে তুমি টানছো, যে রডটার লেন্থ বলে দিয়েছে এল, ক্রস সেকশনাল এরিয়া বলে দিয়েছে এ, মডিউলাস অফ ইলাস্টিসিটি বলে দিয়েছে ই, তাহলে এর ইলংগেশন কত হবে, মানে এটার লেন্থে কত বাড়বে, ইলংগেশন মানে ডেল এলটা কত হবে, এটা আমাকে বার করতে বলেছে। তো অলরেডি এটা আমি প্রুভ করে দিচ্ছি, এখানে আমি আর প্রুভটা করাচ্ছি না। ডেল এল সমান কী হবে, PL/80, ডেল এল সমান PL/80, ইলংগেশনটা হবে কত, PL/80। পি হচ্ছে কি অ্যাক্সিয়াল ফোর্স, এল হচ্ছে লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য রড, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, আর ই হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, খুবই সোজা। স্ট্রেস সমান এই ফর্মুলাটা প্রমাণ যদি করতে চাও, মনে আছে আশা করছি, স্ট্রেস সমান কি ছিল, সিগমা সমান P/A, স্ট্রেন সমান কি ছিল, স্ট্রেন ই সমান ডেল L/L। এবার আমরা অ্যাকর্ডিং টু হুকস ল কি জেনেছিলাম, অ্যাকর্ডিং টু হুকস ল আমরা জেনেছিলাম যে স্ট্রেস বাই স্ট্রেন ইজ ইকুয়াল টু মডিউলাস অফ ইলাস্টিসিটি। এবার এখানে স্ট্রেসের ভ্যালুটা বসিয়ে দাও, স্ট্রেসের ভ্যালু কত, স্ট্রেসের ভ্যালু হচ্ছে P/A, স্ট্রেনের ভ্যালু কত, স্ট্রেনের ভ্যালু হচ্ছে ডেল L/L সমান ই। এখান থেকে তুমি পেয়ে যাবে দেখো ডেল এল সমান PL/A। তো প্রুফটাও দেখিয়ে দিলাম, জাস্ট হুকস ল অ্যাপ্লাই করবে, ফর্মুলাটা চলে আসবে। তো এই ছিল আমার কি, এই ছিল আমার 15 নম্বর কোশ্চেন, যে প্রুফটা আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে দেখুন তো ক্লিয়ার, তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার। তো নেক্সট কোশ্চেন আমি দিয়েছিলাম এই প্রুফ দিয়ে একটা অঙ্ক, জাস্ট সিম্পল একটা অঙ্ক। কি ছিল 16 নম্বর কোশ্চেন, এটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, অলরেডি প্রুফ করিয়েছি এর আগে, আবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন কি ছিল, 16 নম্বর কোশ্চেন ছিল যে টু স্লেন্ডার প্রিজমেটিক রড, স্লেন্ডার বলতে খুব লম্বা, আর প্রিজমেটিক রড বলতে বোঝায় যার ইআইটা সমান থাকে গোটা সেকশনটাতে। ধরো এটা একটা, ধরো একটা রড, এই রডের যদি টোটাল সেকশনটাতে আমার ইআইটা সেম থাকে, মানে এখানেও ইআই, এখানেও ইআই, এখানেও ইআই, এখানেও ইআই, এখানেও ইআই, কোথাও 2EI বা কোথাও 3I নাই, সেই রকম রডকে বলা হয় প্রিজমেটিক রড। মানে ইআই ইজ সেম থ্রু আউট দ্য সেকশন অফ দ্যাট রড ইজ কল্ড প্রিজমেটিক রড। ঠিক আছে, বলছে টু স্লেন্ডার প্রিজমেটিক রড অফ সেম ম্যাটেরিয়াল, সেম ম্যাটেরিয়াল বলতে কি ইয়ের ভ্যালু সেম, তাহলে প্রিজমেটিক রড মানে এটা সেম হবেই। ক্রস সেকশন এরিয়া এ, ক্রস সেকশন এরিয়াটা এ বলে দিচ্ছে, বাট হ্যাভিং লেন্থ L1 আর L2, দুটো লেন্থ বলে দিচ্ছে। তাহলে দুটো রডের দুটো আলাদা আলাদা লেন্থ, একটা হচ্ছে L1 লেন্থ, একটা হচ্ছে L2 লেন্থ, আর রিজিডলি কানেক্টেড টু এন্ড টু এন্ড। ঠিক আছে, দুটোকে আমি কি এন্ড টু এন্ড কানেক্ট করেছি। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে an axial tensile force P0 is applied at the free end of the assembly. The maximum elongation of the rod is given by. তাহলে ছবিটা যদি আঁকো, এখানে রিজিডলি করে কানেক্ট করা আছে একটা রড, এই একটা রড ধরো যার লেন্থ L1 বলে দিয়েছে, আরও একটা রড ধরো, এই রড এইটার লেন্থ বলে দিয়েছে L2, তাহলে এইটার লেন্থ বলে দিয়েছে আমার L1, আর এটার লেন্থ বলে দিয়েছে আমার L2, L1 আর L2। ঠিক আছে, দুটো লেন্থের রড বলে দিয়েছে। এবার আমার কি করা হয়েছে না, একটা টেনসাইল ফোর্স P0 অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে বলেছে এদের ইলংগেশন কি হবে। তাহলে ইলংগেশন সমান কি জানি, ইলংগেশন সমান আমি জানি ডেল এল সমান PL/80। এখানে পি এর ভ্যালু কত, এখানে পি এর ভ্যালু হচ্ছে P0। লেন্থ বলতে কোনটা হবে, টোটাল লেন্থটা সমান লেন্থ হবে অ্যাসেম্বলিটার, যেটা টোটাল অ্যাসেম্বলিটা বার করবো, তাই লেন্থ এল সমান কি হয়ে যাবে L1 + L2, তাহলে লেন্থের জায়গায় বসিয়ে দাও L1 + L2। এটা তো সেম বলেছে দুটো রডের ক্ষেত্রে, এটাও সেম, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি ডেল এল সমান P0 × L1 + L2/80।
এই ছিল একটা সিম্পল অঙ্ক তোমাদের জন্য, জাস্ট কোনো চেন নাই, কিন্তু লেনটা শুরু হবে L1 প্লাস L2। কি ক্লিয়ার তোমাদের কাছে? এটা ছিল আমার কত নম্বর কোশ্চেন? এটা ছিল তোমাদের জন্য 16 নম্বর কোশ্চেন। কোন অপশনটা 16 নম্বর কোশ্চেনের? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ক্লিয়ার তোমাদের কাছে? আশা করছি সবার কাছে ক্লিয়ার। এরপর চলে আসি আমি 17 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে ফেলিওর অফ এ মাইল্ড স্টিল রড ডিউরিং টেনসাইল টেস্টিং occurs at a stress lower than the ultimate stress. It is due to the occurrence of, বলেছে মাইল্ড স্টিল রডটা যখন টেনসাইল টেস্ট করি তখন আমার কি হচ্ছে না, আলটিমেট স্ট্রেসের থেকে কম স্ট্রেসে আমার রডটা ফেল করে যাচ্ছে। তো এটা কি জন্য হচ্ছে? এটা জেনারেলি নেক ফরমেশনের জন্য হয়, যেটাকে নেকিং বলে। মানে কোনো রডের কোনো একটা জায়গা, রড ধরো এটা আমার মাইল্ড স্টিল রডের কোনো একটা জায়গা এরকমভাবে সরু হয়ে গেছে, তো তাহলে তো সেই জায়গাটা ফেল করবেই। তো এই জিনিসটাকে বলে নেক ফরমেশন বা নেকিং। ঠিক আছে, তো রডে যদি নেকিং হয় বা নেক ফরমেশন হয় তাহলে আগেই ফেল করে যাবে। এই জায়গাটা তো আগে ফেল করবে, এই জায়গাটা বেশি মোটা, এই জায়গাটা পরে ফেল করবে, এই জায়গাটা কম পাতলা হয়ে গেছে, তাহলে এই জায়গাটা সহজে ফেল করবে। তো এই নেক ফরমেশনটাকেই বলা হয় নেকিং। তো নেকিংয়ের জন্য এই ফেলিওরটা হয়। যদি এই কথাটা থাকতো অন্যভাবে যে কোনো একটা ফেনোমেনা, তো এই ফেনোমেনাটাকে যদি বলা হয় কি বলা হতো, যে ফেলিওর করে যাচ্ছে আলটিমেট স্ট্রেসের থেকে কনস্ট্রেসে ফেল করে যাচ্ছে, তো এই ফেনোমেনাটাকে বলা হয় ফ্যাটিক, যেটা আমি অলরেডি পড়িয়েছিলাম। যে ধরো কোনো একটা রাবার ব্যান্ডকে তুমি বারবার টানছো, টানার পর রেখে দিচ্ছ, এবার হঠাৎ করে হালকাভাবে টানলে ফট করে কেটে গেল। তো সেটাই হচ্ছে, যখন একটা রাবার ব্যান্ডের মধ্যে 1000 বার তুমি লোড অ্যাপ্লাই করে দিচ্ছ তখন সেটা তো নরম হয়ে যাচ্ছে, বা যখন টানছো সেটা কেটে যাচ্ছে। তো তখন যে টানছো কেটে যাচ্ছে, তখন তুমি স্ট্রেসটা অল্প অ্যাপ্লাই করছো কিন্তু কেটে যাচ্ছে, ওই ধর্মটাকে বলা হয় ফ্যাটিক। তো এখানে যদি বলতো দ্য ফেনোমেনা ইজ নোন অ্যাজ, তখন বলতে হতো ফ্যাটিক। ঠিক আছে, তো এরকম কোশ্চেনও পরীক্ষায় আসতে পারে। তো 17 নম্বর কোশ্চেন হয়ে গেল। 17 নম্বর কোশ্চেন আশা করছি ক্লিয়ার। এবার 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন আমি অলরেডি বলেছি, আগের দিন দিয়েছিলাম সিআর মডিউলাস বলে, আর আজকে দিয়েছি মডিউলাস অফ রিজিডিটি। মডিউলাস অফ রিজিডিটি কি বলেছিলাম, কি কি দিয়ে ডিনোট করা হয়? মডিউলাস অফ রিজিডিটিকে সি দিয়ে ডিনোট করা হয়, এন দিয়ে ডিনোট করা হয়, জি দিয়ে ডিনোট করা হয়। CNG, মডিউলাস অফ রিজিডিটি সমান কি? শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন। এটা অলরেডি আমি আগের দিন পড়িয়েছি। আগের দিন আমি সিআর মডিউলাস কথাটা উল্লেখ করেছিলাম, আজকে আমি ইউনিভার্সাল টেস্টিং মেশিনে আমাদের টেনসাইল টেস্ট করা হয়, মাইল্ড টেস্ট। তো আজকে আমি আগের দিন কোশ্চেনটা দিয়েছিলাম সিআর মডিউলাস বলে, আজকে আমি কোশ্চেনটা দিয়েছিলাম মডিউলাস অফ রিজিডিটি। জাস্ট দেখতে চেয়েছিলাম তোমাদের টার্ম দুটো মনে আছে কিনা। তো এই কোশ্চেনটা প্রায় সবাই পেরেছে। এবার নেক্সট কোশ্চেন প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন থেকে দিয়েছিলাম, যেটা আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করবো অ্যাডভান্স পার্টে। ঠিক আছে, কারণ এই পার্টটা পড়তে হবে, কারণ আগের বছরও দেখলাম কোশ্চেন এসেছে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন থেকে। আমি বলেছিলাম যে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন এর প্রিন্সিপাল প্লেন বলতে কি বোঝায়। তো আপাতত এইটাই মনে রাখবে যে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের প্রিন্সিপাল প্লেন হলো এমন একটা প্লেন যেখানে শিয়ার স্ট্রেসটা 0 হয়, শিয়ার স্ট্রেস টাউয়ের ভ্যালুটা 0 হয়। তো এটার বিষয়ে ডিটেলস আমি যখন তোমাদেরকে ভিডিও দেবো সেখানে তোমরা জেনে যাবে, কত অ্যাঙ্গেলে ফেল করে না করে, 45 ডিগ্রি ফেল করে, তো সেগুলো তোমরা জেনে যাবে যখন আমি পড়াবো তোমাদেরকে। তো এটা হচ্ছে অপশন সি, শিয়ার স্ট্রেস ইকুয়াল টু 0, প্রিন্সিপাল প্লেন অফ স্ট্রেস মানে যেখানে শিয়ার স্ট্রেসটা 0 হয়। ঠিক আছে, এবার এটা ছিল আমাদের 19 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এবার চলে আসে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলেছিলাম যে ডাইমেনশন অফ স্ট্রেন এনার্জি ডেন্সিটি, আমি ইচ্ছা করে দিয়েছি স্ট্রেন এনার্জি ডেন্সিটি। জাস্ট এখানে যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করো তাহলেই হয়ে যায়। স্ট্রেন এনার্জি ডেন্সিটি, ডেন্সিটি বলতে কি বোঝায়? মাস বাই ভলিউম। তাহলে স্ট্রেন এনার্জি ডেন্সিটি বলতে কি বোঝায়? স্ট্রেন এনার্জি বাই ভলিউম। স্ট্রেন এনার্জি বলতে এক ধরনের এনার্জি, এনার্জির আমার ইউনিট কি হয়? এনার্জির আমার ইউনিট হয় ml স্কোয়ার টি টু দি পাওয়ার 8, ডাইমেনশন হয় ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হয় এনার্জি। ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে এল কিউব, তাহলে আমার এল স্কোয়ার এল কিউব কাটলে কি হয়ে যাবে? এটা ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল আমার কি? স্ট্রেন এনার্জি ডেন্সিটির আমার কি ডাইমেনশন। এটা হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর স্ট্রেন এনার্জি ডেন্সিটি। তাহলে স্ট্রেন এনার্জি ডেন্সিটির ডাইমেনশন কি? ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে 20 অবধি যা করালাম সবার কাছে ক্লিয়ার?
আশা করছি ক্লিয়ার হলে জানাবে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবে, ঠিক আছে। এবার হচ্ছে 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন আমি কি বলেছিলাম, 21 নম্বর কোশ্চেনটাও প্রিন্সিপাল কোয়েশ্চেন থেকে, তাই আমি এখন অ্যান্সারটা বলে দেবো, প্রুফে যাব না। বলেছিল যে দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপড ইন অ্যান অ্যাক্সিয়াল প্রিজমেটিক মেম্বার সাবজেক্টেড টু কম্প্রেসিভ অ্যাক্সিয়াল স্ট্রেস। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু কত হবে যদি তার মধ্যে কম্প্রেসিভ অ্যাক্সিয়াল স্ট্রেস সিগমা আমার কি সাবজেক্ট করা হয়, মানে দেওয়া হয়। তো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা হয় σ/2, তাই অপশন ডি নান উইল বি দ্য অ্যান্সার। তো অ্যান্সারটা মনে রাখবে σ/2, যেটার প্রুফ আমি পরে করাবো, মানে ওই প্রিন্সিপাল স্ট্রেস যেখানে পাবে সেখানেই পেয়ে যাবে। অ্যান্সারটা হবে কি ম্যাক্সিমাম স্ট্রেস ইকুয়াল টু σ/2, তাই অপশন ডি নান ইজ দ্য অ্যান্সার। তারপরে কোশ্চেনের অপশনটা আমি একটু ভুল দিয়েছিলাম, পার্সিয়ালি অপশনটা ভুল দিয়েছিলাম, পার্সিয়ালি ঠিক দিয়েছিলাম। তো কি 22 নম্বর কোশ্চেন ছিল যে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ইন এ সিম্পলি সাপোর্টেড বিম, কি বলেছে, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ইন এ সিম্পলি সাপোর্টেড বিম ইউনিফর্মলি লোডেড থ্রুআউট ইটস লেন্থ অকার্স অ্যাট, তাহলে ধরো আমাকে এরকম একটা কি বলেছে সিম্পলি সাপোর্টেড বিম বলে দিয়েছে, তাই তো, যার মধ্যে আমার কি আছে ইউডিএল আছে ওমেগা ইন্টেন্সিটি, তাহলে এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে। তো এটা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম তোমরা দেখো, এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় এরকম শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয়। ভ্যালুটা কত হয়, ভ্যালুটা হয় আমার ওমেগা L/2, ওপরে পজিটিভ ওমেগা L/2, নিচে মাইনাস ওমেগা L/2, এটা হয় পজিটিভ, এটা হয় নেগেটিভ, এটা হয় ওমেগা L/2, এটা হয় ওমেগা L/2। তাহলে দেখতে পাচ্ছ আমার কোথায় শিয়ার ফোর্সটা ম্যাক্সিমাম হচ্ছে না, সাপোর্টে। লেফট হ্যান্ড সাপোর্টেও শিয়ার ফোর্স ম্যাক্সিমাম, রাইট হ্যান্ড সাপোর্টেও শিয়ার ফোর্স ম্যাক্সিমাম। কত ভ্যালু না ওমেগা L/2। এবার আমি এখানে ওমেগাটার ভ্যালু বলে দিয়েছিলাম ওমেগা 0, তাহলে এটা হয়ে যাবে ওমেগা 0, এটা হয়ে যাবে ওমেগা 0। তাহলে আমার অপশন ডিটা রাইট অ্যান্সার, ভ্যালুটা হবে ওমেগা 0 L/2, বাট অকার্স কোথায় করছে না সাপোর্টে, তাই অপশন ডিটা একটু মডিফাই করে নেবে যে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স অকার্স অ্যাট both the support, occurs at both support, and value হবে কত, ভ্যালু হবে ওমেগা 0 L/2, ঠিক আছে। বোথ সাপোর্টে আমার কি শিয়ার ফোর্সটা ম্যাক্সিমাম এবং তাদের ভ্যালু হচ্ছে ওমেগা 0 L/2। এটা ছিল আমার 22 নম্বর কোশ্চেন, ঠিক আছে। সরি, এটা 22 নম্বর কোশ্চেন, 21টা অলরেডি হয়ে গেল। এরপর লাস্ট 3টে আমি কোশ্চেন দিয়েছিলাম, তার মধ্যে 24 নম্বর কোশ্চেনটা তোমরা যদি স্ট্রেন এনার্জি চ্যাপ্টারটা পড়তে তাহলে পারতে। যাই হোক, আমি জানি না তোমরা এখনও দেখেছো কি না, কারণ ওটা অ্যাডভান্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে আমি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। তো প্রথমে 24টা বলে দিই, তারপর আমি 23 আর 25 আসছি। 23 আর 25টা পারার কথাও, যদি 11-12 ভালো করে পড়েছো তাহলে পারার কথা, যদি না পড়েছো তাহলে না পারারই কথা। যাই হোক, আমি কোশ্চেন আসি। এরপর হচ্ছে আমার 24 নম্বর কোশ্চেন, এটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। 24 নম্বরে করিয়ে দিই, তারপর 23 আর 25 আসবো। তো 24 নম্বর কোশ্চেন আমি বলেছিলাম, ধরো একটা সিম্পল বিম আছে, ধরো যে কোনো একটা বিম আছে, সিম্পলি সাপোর্টেড, আইদার ক্যান্টিলিভার, আইদার ওভার হ্যাঙ্গিং, এনিথিং, একটা বিম আছে যার ওপরে আমি ডাব্লু লোড ফল করছি, ডাব্লু লোড দিচ্ছি। এবার আমি সেই লোডটাকে সাডেনলি দিচ্ছি, মানে হঠাৎ দিচ্ছি, ঠিক আছে, সাডেনলি দিচ্ছি, ঠিক আছে, হঠাৎ আমি অ্যাপ্লাই করছি, সাডেনলি আমি প্রোভাইড করছি, মানে হঠাৎ আমি দিচ্ছি। তো মিড পয়েন্টে দিচ্ছি, ঠিক আছে, সাডেনলি, স্ট্যাটিক্যালি প্রোভাইড না করে, মানে আস্তে আস্তে প্রোভাইড না করে সাডেনলি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য কারেক্ট ইভেন্ট। যদি সাডেনলি অ্যাপ্লাই করা হয়, আমি তোমাদেরকে স্ট্রেন এনার্জিতে করেছিলাম, যদি কোনো একটা লোড স্ট্যাটিক্যালি বা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই করা হয়, স্ট্যাটিক্যালি বা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে স্ট্রেসটা হয় সিগমা, যদি সাডেনলি অ্যাপ্লাই করা হয় তাহলে স্ট্রেসটা হয়ে যায় দ্বিগুণ, মানে 2 × সিগমা। তো এখানেও সেম হবে, যেহেতু আমি সাডেনলি অ্যাপ্লাই করেছি তাই গ্র্যাজুয়ালির থেকে সব কিছু দুগুণ বেড়ে যাবে, মানে শিয়ার ফোর্সটাও দ্বিগুণ হয়ে যাবে, বেন্ডিং মুভমেন্টটাও দ্বিগুণ হয়ে যাবে, ডিফ্লেকশনটাও দ্বিগুণ হয়ে যাবে। কার চাইতে দ্বিগুণ না, যদি স্ট্যাটিক্যালি অ্যাপ্লাই করতাম তার চাইতে দ্বিগুণ। মানে যদি, তাহলে কি বলতে চাইলাম, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, মানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স, ম্যাক্সিমাম ডিফ্লেকশন becomes twice compared to the respective values if the load have been applied statically। মানে যদি স্ট্যাটিক্যালি অ্যাপ্লাই করে তুমি যদি শিয়ার ফোর্স পেতে 4 কিলো নিউটন,
বেন্ডিং মোমেন্ট পেতে যদি 8 কিলো নিউটন মিটার, ডিফ্লেকশন যদি পেতে 8 মিলিমিটার, তুমি এটা সাডেনলি অ্যাপ্লাই করেছো বলে সব দ্বিগুণ হয়ে যাবে। মানে শিয়ার ফোর্সটা হয়ে যাবে 8 কিলো নিউটন, বেন্ডিং মোমেন্ট 8 দুগুণ 16 কিলো নিউটন সব দ্বিগুণ, আর ইয়েটা হয়ে যাবে ডিফ্লেকশন হয়ে যাবে 16 মিলিমিটার। তো এটা আমি স্ট্রেন এনার্জিতে বলেছিলাম। তো এই কনসেপ্টটাই এখানে কাজে লাগে, ঠিক আছে। তো এটা ছিল আমার 24 নম্বর কোশ্চেন। তাহলে 24 নম্বর কোশ্চেন সবার কাছে ক্লিয়ার। আমি লাস্ট দুটো কোশ্চেনে আসবো, 23 আর 25। যে দুটো কোশ্চেন দুবার অলরেডি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এক্সামে মানে জিলেট এক্সামে চলে এসছে। কখন কখন 2013 আর 2014-তে এই দুটো কোশ্চেন দুবার রিপিট করেছে, ঠিক আছে। তো 24 অব্দি যা পড়ালাম তোমাদের কাছে ক্লিয়ার। স্ট্যাটিক্যালি মানে গ্র্যাজুয়ালি। এতটা অব্দি সবার কাছে ক্লিয়ার। তাহলে আমি 23 নম্বর কোশ্চেনে চলে যাব যদি ক্লিয়ার থাকে। ওকে, এবার আমি চলে আসছি 23 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। 23 নম্বর কোশ্চেন আমার কি বলেছে? 23 নম্বর কোশ্চেন বলেছে একটা মাস নিয়েছি, মানে ধরো আমি একটা ইটের টুকরো নিয়েছি, ঠিক আছে। একটা ইটের টুকরো নিয়েছি, ধরো এটা ইটের টুকরো, ঠিক আছে। ইটের টুকরোটাকে আমি একটা সুতোর সাহায্যে প্রথমে বেঁধেছি, নিয়ে এটাকে আমি বনবন করে ঘোরাচ্ছি, ঠিক আছে। আমি এটাকে ঘোরাচ্ছি। একটা মাস এম টাইড টু এ স্ট্রিং, মানে একটা মাস এম কে, মানে এই ইটের টুকরোটার মাস বলে দিচ্ছে এম, সেটাকে আমি একটা সুতোর সাহায্যে বেঁধেছি। সেই সুতোটার লেন্থ বলে দিয়েছি, যে সুতোর সাহায্যে বেঁধেছি সেই সুতোর লেন্থ হচ্ছে L0, ঠিক আছে। সুতোর সাহায্যে বেঁধেছি এবং এ মাস এম টাইড টু এ স্ট্রিং অফ অরিজিনাল লেন্থ L0 এবং ক্রস সেকশন এরিয়া A0, এবং তার ক্রস সেকশন এরিয়া বলে দিয়েছে A0। সেটাকে আমি কি করছি, ইজ মেড টু রোটেট অ্যান অ্যাঙ্গুলার স্পিড অফ ওমেগা রেডিয়ান পার সেকেন্ড, মানে এটাকে যে আমি ঘোরাচ্ছি সেটা হচ্ছে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে। যেহেতু এটা বৃত্তাকারে ঘুরছে তাই কৌণিক বেগ কনসেপ্টটা চলে আসবে, ঠিক আছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে। এবার এটাকে ভার্টিক্যাল প্লেনে এভাবে ঘোরাচ্ছি, ঠিক আছে। এবার বলেছে কি, হোয়েন দ্য স্ট্রিং রিচেস অ্যাট দ্য বটম পজিশন। এবার বলেছে স্ট্রিংটা যখন ঘোরাতে ঘোরাতে একদম নিচে চলে আসবে, মানে এই জায়গায় চলে আসবে, at the bottommost position, the new length of the string becomes, এই লেন্থটা, এই স্ট্রিং এর লেন্থটা কতটা আমার বেড়ে যাবে, ঠিক আছে। এখানে ধরো ছোট ছিল, এখানে ছোট, এভাবে আস্তে আস্তে যখন একদম ঘুরে একদম নিচে চলে আসবে তখন আমার স্ট্রিং এর লেন্থটা কত বাড়বে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ছবি আঁকা যায় না, আমি চেষ্টা করলাম ছবি আঁকলাম, ঠিক আছে। তো কনসেপ্ট হচ্ছে কি, কনসেপ্ট হচ্ছে একটা খণ্ড আমি নিয়েছি বা একটা টুকরো, কোনো কাঠের টুকরো নিয়েছি বা ইটের টুকরো নিয়েছি, যাই নিয়েছি সেটাকে আমি ঘোরাচ্ছি। ঘোরানোর ফলে যখন স্ট্রিংটা একদম নিচে চলে আসবে তখন স্ট্রিংয়ের লেন্থে কত বাড়বে, এটা আমাকে বার করতে হবে। তো এটা হচ্ছে কনসেপ্ট। তো এইটার জন্য তোমাকে জানতে হবে যে কৌণিক বেগ যখন টার্মটা চলে আসে, কৌণিক বেগ যখন টার্মটা চলে আসে, কৌণিক বেগ যখন টার্মটা চলে আসে তখন বৃত্তপথে ঘুরছি। তো বৃত্তপথে কোনো একটা বস্তু ঘোরার জন্য কিসে লাগে, বৃত্তপথে কোনো একটা বস্তু ঘোরার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স, অভিকেন্দ্র বল। তো এই অভিকেন্দ্র বলের ভ্যালু কত হয় এটা তোমাকে জানতে হবে, কারণ এই অভিকেন্দ্র বলটা এই মাসটার ওপর কাজ করছে। এই যখন বটম মোস্ট পজিশনে যখন আমার স্ট্রিংটা চলে এলো তখন বটম মোস্ট পজিশনে দুটো ওয়েট কাজ করছে, একটা হচ্ছে ইটের টুকরো আর একটা হচ্ছে অভিকেন্দ্র বল। ইটের টুকরোটার ওয়েট কত, ইটের টুকরোর ভর বলেছে এম, তাহলে ওয়েট কত হবে mg, এটা হলো ইটের টুকরোর ওয়েট। আর একটা কি কাজ করবে, আর একটা করবে অভিকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কি, সেইটার ভ্যালু কত হবে, সেইটার ভ্যালু তোমরা যদি মনে করে দেখো, সেন্ট্রিফিউগাল ফোর্স আমরা পড়েছিলাম এম ওমেগা স্কোয়ার আর, এটা আমরা পড়েছিলাম, যেখানে আর ছিল রেডিয়াস। এখানে আমার স্ট্রিং এর বলেছে, তাহলে স্ট্রিং এর লেন্থ দেবো, তাহলে আমার এমটা তো আছেই অলরেডি, ভর বলে দিয়েছে বস্তুটার, ওমেগা স্কোয়ার অলরেডি বলে দিচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর আরটা এখানে কি হয়ে যাবে L0। তাহলে আমার দুটো বল কাজ করছে, একটা হচ্ছে ওয়েট যেটা হচ্ছে mg,
আর একটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার এল জিরো। এটা হচ্ছে কি বটম মোস্ট পজিশনে এই বস্তুটার ওপর কাজ করছে। তাহলে এম জি হচ্ছে ডিউ টু ওয়েট, আর এম ওমেগা স্কোয়ার এল জিরো হচ্ছে কি ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স বা অভিক্ষেপ্ত বল। তাহলে এই দুটো ফোর্স কাজ করছে, ঠিক আছে। তো এই দুটো ফোর্স এবার আমি একটু গুছিয়ে লিখি অঙ্কটাকে। 23 নম্বর কোশ্চেন, তাহলে কি এই দুটো ফোর্স বটম মোস্ট পোর্শনে কাজ করছে। তো এই ফোর্সটা কি বাইরের দিকে কাজ করছে, তো বাইরের দিকে, তাহলে কি টেনশন। ওয়েট তো নিচের দিকে কাজ করে, তাহলে বাইরের দিকে টেনশন। তাহলে এই দুটো ফোর্স হচ্ছে আমার কি টেনশন, কোথায় না বটম মোস্ট ফোর্স। টেনশন অ্যাট দ্য বটম মোস্ট পোর্শন, সেটাকে আমি ধরো টি দিয়ে ডিনোট করছি। এটা একটা ফোর্স, টেনসাইল ফোর্স। আমি তুমি পিও লিখতে পারতে, আমি টি দিয়ে লিখলাম। একটা হচ্ছে কি ডিউ টু ওন ওয়েট, যেটা হচ্ছে এমজি, আর একটা হচ্ছে ডিউ টু ঘোরার জন্য, ঘুরতে যেটা সাহায্য করছে, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার এল জিরো। ঠিক আছে, আশা করছি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার? তো এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো। এরপর হচ্ছে আমার ইনক্রিজিং লেন্থ পার করবো, সেখান থেকে আমি তাহলে নিউ লেন্থ কি হবে, অরিজিনাল লেন্থের সাথে যেটা ইনক্রিজিং লেন্থ হবে সেটাই হবে নিউ লেন্থ। অরিজিনাল লেন্থ আমি জানি এল জিরো, তাহলে আমি কি বার করতে হবে, যে লেন্থটা বেড়েছে ইনক্রিজিং লেন্থ বার করতে হবে। তাহলে ইনক্রিজিং লেন্থ আমাকে বার করতে হবে, ইনক্রিজিং লেন্থ ডিউ টু টেনশন। যেহেতু এই টেনশন ফোর্সটা কাজ করছে, তাহলে কি যেহেতু এটাকে বাইরের দিকে টানছে, সুতোটাকে বাইরের দিকে টানছে ওই মাস বা ওই খণ্ডটা, তাহলে কি আমার লেন্থ বাড়বে। তাহলে যে পরিমাণ লেন্থ বাড়বে সেটা আমি বার করবো ডিউ টু টেনশন টি। আমি ধরে নিলাম আমার ডেল এল পরিমাণ লেন্থ বাড়ছে। ডেল এল সমান আমি এবার কি জানি, পিএল বাই এ। ডেল এল সমান আমি কি জানি, পিএল বাই এ। এখানে পি এর ভ্যালু কত, এখানে পি আমার টি এর সাথে সমান, তাহলে পি এর জায়গায় কি বসলাম। এল আমার কত, এল হচ্ছে এল জিরো। এ আমার কত, এ অলরেডি বলে দিয়েছে এটা আমার এ জিরো। আর ইটা আমাকে কিছু বলেনি, যে আমাকে ইটাই ধরতে হবে। ঠিক আছে, তাহলে টি ইন্টু এল জিরো বাই এ জিরো ইন্টু ই। ঠিক আছে, এবার টি সমান কত, টি সমান আমি অলরেডি জেনে গেছি যে এম জি প্লাস এম ওমেগা স্কোয়ার এল জিরো, এটা আমার টি এর ভ্যালু। এল জিরোর ভ্যালু কত, এল জিরোর ভ্যালু হচ্ছে এল জিরো বাই এ জিরো ই। ঠিক আছে, ওকে। প্রীতম আর কস্তুরী ক্লিয়ার এতটা অবধি? তো এবার হচ্ছে আমি কি করব না, এবার আমি হচ্ছে এইখান থেকে এম কমন নেবো, এম জি কমন নেবো টোটালটা থেকে। তাহলে দেখো এখান থেকে যদি এম জি আমি কমন নিই, এম জি যদি আমি কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে ওয়ান প্লাস, এখানে অলরেডি এম আছে কিন্তু এখানে জি নেই, তাহলে কমন নিতে গেলে নিচে একটা জি চলে আসবে, তাই তো ওয়ান প্লাস। তাহলে এটা যেহেতু এম কমন নিয়ে নিলাম কিন্তু জি নেই, জি এর জন্য হয়ে গেল কি এটা ওমেগা স্কোয়ার এল জিরো বাই জি। ঠিক আছে, আর এল জিরো তো অলরেডি ছিল, তাহলে এল জিরোটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, বাই নিচে কে আছে আমার, নিচে আছে এ জিরো বাই ই। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, এম জি এল জিরো বাই এ জিরো ই বাই ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এল জিরো বাই জি। এটাকে এভাবে লেখা যায়, এটাকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে ইনক্রিজিং লেন্থ ডেল এল সমান আমি কি পেলাম, এম জি এল জিরো বাই এ জিরো, এটাকে এখানে নিচে লিখে দিলাম বাই ওয়ান প্লাস ওমেগা জিরো ওমেগা স্কোয়ার এল জিরো বাই জি। এটা হয়ে গেল আমার ইনক্রিজিং লেন্থ। এবার আমাকে কি চেয়েছে, নিউ লেন্থটা চেয়েছে। নিউ লেন্থ মানে কি, চেঞ্জ ইন লেন্থ প্লাস অরিজিনাল লেন্থ। তাহলে এল জিরোর সাথে যদি এটা যোগ করে দিই, তাহলে আমি অরিজিনাল লেন্থ পেয়ে যাবো। তাহলে এই পার্টটা তিনজনের কাছে ক্লিয়ার। এখন আমি কস্তুরীর কাছ থেকে রেসপন্স পাইনি, তো এই পার্টটা তোমাদের তিনজনের কাছে ক্লিয়ার। তো আমি নিউ লেন্থের দিকে চলে যাবো। নিউ লেন্থে কি করবো না, এল জিরোর সাথে এই ডেল এলটা যোগ করে দেবো। ঠিক আছে, আমি নিউ লেন্থ চলে যাচ্ছি, আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। আমি নিউ লেন্থ চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে নিউ লেন্থ ধরো সেটাকে আমি এল ড্যাশ দিয়ে লিখতে দিই। অরিজিনাল লেন্থ এল জিরো প্লাস চেঞ্জ ইন লেন্থ ডেল এল। অরিজিনাল লেন্থ কত ছিল, এল জিরো ছিল, চেঞ্জ ইন লেন্থ আমি কত পেয়েছি, এম জি এল জিরো বাই এ জিরো ই ওমেগা স্কোয়ার এল জিরো বাই জি প্লাস ওয়ান, এটা পেয়েছি আমি। এটা আমি পেয়েছি কি, এটা আমি পেয়েছি নিউ লেন্থ। এবার এল জিরোটা তুমি এখান থেকে কমন নিয়ে নাও, দুটো জায়গা থেকে এল জিরোটা কমন নিয়ে নাও। দুটো জায়গা থেকে যদি এল জিরো কমন নিয়ে নাও, তাহলে এল জিরো কমন হয়ে গেল। পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো ওয়ান, এখানে পড়ে থাকলো কি এম জি বাই এ জিরো ই
ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এল জিরো বাই জি। তাই অপশন দেখো, কোনো অপশনের সাথে এই অপশনটা মিল খাবে না। এটা সমান, তাহলে আমি এটাকে যদি ঘুরিয়ে লিখি এইদিকে, এটাকে যদি ঘুরিয়ে লিখে এইভাবে লিখতে পারি, এম জি, এই টার্মটাকে প্রথমে লিখে দিলাম এম জি বাই এ জি, সরি এম জিটাকে ধরো আলাদা করে লিখলাম প্রথমে। আমি একদম তোমাদের এর মতো করে লিখছি, অপশনগুলো যেভাবে দিয়েছিলাম। এম জিটাকে আগে লিখলাম, তারপরে কি ছিল, তারপর ওপরে লিখেছিলাম ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এল জিরো বাই জি। নিচে আমি ঢুকিয়ে দিয়েছিলাম এ জিরো বাই ইটাকে, তার সাথে যোগ হয়েছিল কি ওয়ান। এই টোটালটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে এল জিরো। দেখতে পাচ্ছ এইরকম আমি কোনো অপশানই দিইনি। 2 নম্বর অপশানটা এরকমই দিয়েছিলাম, কিন্তু এখানে একটা মাইনাস ছিল, তাই 2 নম্বর অপশানটা হবে না, কারণ এখানে আমার প্লাস আছে। তাহলে অপশান হচ্ছে আমার কি, ডি, নান। অপশান ডি ইজ নান। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের কত নম্বর কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার? কিচ্ছু ছিল না কোশ্চেনটার মধ্যে, জাস্ট কিচ্ছু ছিল না। শুধু এইটুকু মাথায় রাখলে হতো যে কোনো বস্তুকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন। এটা মাথায় থাকলে গোটা অঙ্কটা নেমে যায়, আর কিছু ছিল না। এটা ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে আমাদের লাস্ট কোশ্চেনে চলে যাবো আমাদের। তাহলে আমাদের লাস্ট কোশ্চেন, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এক্সামিনের লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেনে আমি চলে যাব। লাস্ট কোশ্চেন আমি তাহলে চলে যাই, 25 নম্বর কোশ্চেন। পঁচিশ নম্বর কোশ্চেন আমার কি বলে, এই 25 নম্বর না 24 না 25 নম্বর কোশ্চেনে কি বলা ছিল? 25 নম্বর কোশ্চেনে একটা ছবি আঁকা ছিল। তো ছবিটা বলেছিল যে একটা মাছ ঝুলছে, ঠিক আছে, একটা মাছ 1 কেজি ঝুলছে না একটা পুলি থেকে, ঠিক আছে। এবার সেই ছবিটা আমি দিয়ে দিয়েছিলাম, নিয়ে আমি বার করতে বলেছিলাম। আর একটা জিনিস বলে দিয়েছিলাম যে ব্রেকিং স্ট্রেস বলতে মানে অত লোড অ্যাপ্লাই করলে আমার ব্রেকিং স্ট্রেস বলতে অত স্ট্রেসে আমার ওই দড়িটা ছিঁড়ে যাবে, যে স্ট্রিংটা লাগানো আছে সেটা ছিঁড়ে যাবে। আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম আপওয়ার্ড অ্যাক্সেলারেশন, এটা আমি বার করতে দিয়েছিলাম। মানে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকছি, টোটাল ডায়াগ্রামটা আঁকছি না, ধরো এফবিডি আঁকছি, এফবিডি ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য মাস অ্যাটাচ টু দ্য পুলি, আমি এটাই আঁকছি, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য মাস অ্যাটাচ, এই কোশ্চেনটাও দুবার এসেছে 2013 অ্যাটাচ টু দ্য পুলি। ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য মাস অ্যাটাচ টু দ্য পুলি কেমন ছিল? ফ্রি বডি ডায়াগ্রাম, একটা মাস ছিল, তাহলে মাসটার ওয়েট কি নিচের দিকে কাজ করবে, তাহলে এমজিটা উপরের দিকে কাজ করবে। যেহেতু একটা স্ট্রিং এর সাহায্যে ঝুলছে, তাই উপরের দিকে কি কাজ করবে? উপরের দিকে একটা টেনশন কাজ করবে। যেহেতু একটা টেনশন আছে, নিচের দিকে যেহেতু মাসটা কাজ করছে, ওয়েটটা কাজ করছে, ওপর দিকে কি টেনশন কাজ করবে একটা। আর নিচ থেকে কি কাজ করে? জি কাজ করছে। এবার আমাকে বার করতে বলেছে যে ওপরের দিকে অ্যাক্সেলারেশন এর ভ্যালুটা বার করতে বলেছে। যদি এটাকে টানি আমি ওপর দিকে, তাহলে আমার কত অ্যাক্সেলারেশন, এটা আমাকে বার করতে বলেছে, এর ভ্যালুটা বার করতে বলেছে। আর আমাকে কি বলে দিয়েছে? ব্রেকিং স্ট্রেস ধরো আমি সিগমা বি দিয়ে ডিনোট করছি, ব্রেকিং স্ট্রেস 100 MPa, এটা আমাকে বলে দিয়েছে। এবার দেখো, ব্রেকিং স্ট্রেস সমান আমাকে বলে দিচ্ছে 100 MPa। স্ট্রিংটা মানে স্ট্রিংটাতে এত স্ট্রেস অ্যাপ্লাই করলে স্ট্রিংটা ছেড়ে যায়, মানে যে দড়িটা দিয়ে মাছটা ঝুলছিল, মানে এরকম আমার ছবিটা ছিল, তো এটা ছিল আমার পুলিটা, সেখান থেকে এরকম একটা মাছ ঝুলছিল, মাছটা ছিল এম, এই হচ্ছে আমার স্ট্রিংটা। এই স্ট্রিংটাতে যদি 100 MPa লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে স্ট্রিংটা ছিঁড়ে যায়। 100 MPa যদি স্ট্রেস অ্যাপ্লাই করে, স্ট্রিংটা ছিঁড়ে যায়। তাহলে এই লোডটা নিচের দিকে কি কাজ করবে? ওয়েটটা কাজ করবে, আর ওপর দিকে কি একটা টেনশন ফোর্স কাজ করবে, কি? তো সেটাই আমি ফ্রি বডি ডায়াগ্রামে শুধু টেনশন আর মাসটা এঁকেছি, এই ওয়েটটা এঁকেছি, আর কিছু আঁকি নেই, ঠিক আছে। তো এই ছিল আমার ছবি, নিচের দিকে গ্র্যাভিটি কাজ করে আর অ্যাক্সেলারেশনটা ওপর দিকে, মানে ওপরের দিকে আমি মাসটাকে টানতে চাইছি। এবার বলেছে এই স্ট্রিংটার আরো দুটো ইয়ে বলে দিয়েছিল, এই মাসটা আমাকে বলে দিয়েছিল, এই যে মাসটা ঝুলছে তার মাস বলে দিয়েছে 1 কেজি, এমটা বলে দিয়েছিল 1 কেজি। আর যে স্ট্রিংটা ইউজ করছি সেই স্ট্রিংটার ক্রস সেকশন এরিয়াটা বলে দিয়েছিল
1.5 মিলিমিটার স্কোয়ার, মানে যে দড়িটার সাহায্যে ওই মাছটা ঝুলছে তার এরিয়া বলে দিয়েছিল 1.5 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, আর জি বলে দিয়েছিল আমাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে। ঠিক আছে, এবার আমাকে বার করতে বলেছিল অ্যাক্সেলারেশনের সাহায্যে, আমাকে ম্যাক্সিমাম আপওয়ার্ড অ্যাক্সেলারেশন বার করতে বলেছিল। তাহলে দেখো ব্রেকিং স্ট্রেস সমান আমি কি জানি, স্ট্রেস সমান আমি জানি লোড বাই এরিয়া। এবার স্ট্রেস বলতে কি, এই স্ট্রেসটা সমান কি বলতে পারি, এই যে ফোর্সটা ওপরের দিকে উঠতে সাহায্য করছে, এই যে টেনশনটা ওপরের দিকে কাজ করছে সেটা বাই এরিয়া। তাহলে আমি এখানে বলতে পারি কি স্ট্রেস সমান লোড বাই এরিয়া। লোডটাকে না এই টেনশনটা যেটা ওপরের দিকে কাজ করছে, তাহলে টেনশন বাই এরিয়া। এরিয়া হচ্ছে কি, যেহেতু আমি কার ব্রেকিং স্ট্রেস, স্প্রিংয়ের ব্রেকিং স্ট্রেস নিয়ে কথা বলছি, তাই এরিয়াটা হবে স্প্রিংয়ের এরিয়া। কার ব্রেকিং স্ট্রেস, স্প্রিংয়ের ব্রেকিং স্ট্রেস, তাহলে কার টেনশন নিয়ে কথা বলবো, স্প্রিংয়ের। তাহলে স্প্রিংয়ের টেনশন হচ্ছে কি, এরিয়া হচ্ছে এ সমান 100 এমপিয়ার বলতে পারি, কারণ স্ট্রেস সমান জানি লোড বাই এরিয়া। তাহলে এবার এটা আমি আবার জানি, এটা আমি কত জানি 1.5 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে টি সমান এখান থেকে কি বলতে পারি 100টা কিসে ছিল এমপিএতে, মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে, 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইন্টু এরিয়া। এরিয়াটা আবার কতটা বলে দিচ্ছে 1.5 মিলিমিটার স্কোয়ার। তাহলে মিলিমিটার স্কোয়ার ক্যান্সেল, তাহলে টি সমান আমি কত পেয়ে গেলাম 100 ইন্টু 1.5 মনে হচ্ছে 150 নিউটন আমি পেয়ে গেলাম, 150 নিউটন। এবার আমাকে কেজিতে বলে দিয়েছে মাসটা, তাই তো মাসটা আমাকে বলে দিয়েছে কেজিতে। আইদার আমি এই মাসটাকে কেজি থেকে নিউটন করব, অথবা আমি নিউটনটাকে কেজি করবো। আমি জেনারেলি নিউটনটাকে কেজি করছি। কেজি থেকে নিউটন করতে 9.81 দিয়ে গুণ করতে হয়। এখানে জিটা বলে দিচ্ছে 10 ধরতে, তাহলে নিউটন থেকে কেজি করতে আমি কি 9.81 দিয়ে ভাগ করব। ঠিক আছে, না দেখো সিগমাটা টি এর ভ্যালু নয়, টি এর ভ্যালু কি দেখাচ্ছি দেখো প্রীতম, আমি যেটা কি বললাম কেজি, অথবা আমি সমস্ত ইউনিট নিউটনে কনভার্ট করবো, অথবা সমস্ত ইউনিট কেজিতে কনভার্ট করবো। আমি কি করছি নিউটন থেকে কেজি করলে 9.81 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু এখানে 9.8টা অ্যাপ্রক্সিমেটলি 10 ধরে নিয়েছে, তাই নিউটন থেকে কেজি করতে আমি কি 10 দিয়ে ভাগ করবো, মানে এটা হয়ে যাবে 150কে 10 দিয়ে যদি ভাগ করি 15 কেজি। তাহলে আমার টেনসাইল ফোর্সটা কত কাজ করছে, 15 কেজি ফোর্স কাজ করছে। তুমি টেনসাইল ফোর্সটা বার করে নাও। এবার দেখো এই অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল আমরা কি জানি, ফোর্স এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, সরি ফোর্স এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার এখানে ফোর্স কত, এই ফ্রি বডি ডায়াগ্রামে দেখতে পাচ্ছ আপওয়ার্ডে টি একটা টেনশন কাজ করছে, ডাউনওয়ার্ডে একটা এমজি ওয়েট কাজ করছে। তাহলে এই জিনিসটার নেট ফোর্স কত কাজ করবে, এই জিনিসটার নেট ফোর্স কত কাজ করবে, এই জিনিসটার নেট ফোর্স কাজ করবে, আমি আপওয়ার্ডটাকে পজিটিভ ধরলাম, ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ ধরলাম, তাহলে নেট ফোর্স কত কাজ করবে টি মাইনাস এম। তাহলে এইখানে এফ এর জায়গায় আমি কি বসাবো, এফ এর জায়গায় বসাবো টি মাইনাস এম সমান কি হয়ে যাবে আমার এম এ হবে। তাহলে এখানে টি সমান আমি কি বলতে পারি, আমি এমজিটাকে এইদিকে নিয়ে চলে গেলাম ডান দিকে, তাহলে টি সমান বলতে পারি এম এ প্লাস এমজি। এবার এমটা যদি কমন নিই তাহলে কি হবে এম ইন্টু এ প্লাস জি, সরি আমি এম ইন্টু এ প্লাস জি। তাহলে আমি এখান থেকে এ বার করবো, তো তাহলে এ সমান আমি এখান থেকে কি বলতে পারি, এ সমান আমি বলতে পারি টি মাইনাস এম জি বাই এম, আমি বলতে পারি টি মাইনাস এম জি বাই এম। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। তাহলে টি এর ভ্যালু কি, টি এর ভ্যালু অলরেডি আমি বার করে নিয়েছি 15 কেজি, তাহলে 15 বসিয়ে দিলাম, মাইনাস এম এর ভ্যালু কত 1 কেজি 1 বসালাম, জি এর ভ্যালু কত 10 বসালাম, বাই এম, এম এর ভ্যালু কত 1 কেজি বসালাম। তাহলে আমার দেখো আনসারটা আসবে, এটা কিসে আসবে, যেহেতু কেজি মিটার সেকেন্ড বসিয়েছি তাহলে অ্যান্সারটা আসবে আমার মিটার পার সেকেন্ড স্কোয়ারে। 5/1, 15 মাইনাস 10 মানে 5, 5/1 মানে 5। তাহলে আমার অ্যাক্সেলারেশন হবে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই অ্যাক্সেলারেশনটাই আমাকে বার করতে বলেছে। ক্লিয়ার তোমাদের কাছে? এই ছিল আমার 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্কটা 12 এর কনসেপ্ট দিয়ে হয়ে যায়। ঠিক আছে, তো 25 নম্বর কোশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার? এটা জিলেটে দুবার এসছে, 2013 অ্যাজ ওয়েল অ্যাজ 2014, আগের কোশ্চেনের মতনই। তো এটা তোমাদের কাছে ক্লিয়ার? কস্তুরী, প্রীতম আর দিগন্ত তিনজনের কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি এই যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের মক টেস্ট 2 আলোচনা হয়ে গেল। এরপর আমি এই ক্লাসটা বন্ধ করে দিচ্ছি, নেক্সট ক্লাস স্টার্ট করছি, এখনই স্টার্ট করবো, তোমরা কেউ অফলাইন হয়ে যাবে না। সেটা হবে
যেহেতু তোমাদের নেক্সট উইকে মক টেস্ট আছে, ভেক্টর আছে, তো আমি ঠিক করলাম যে ভেক্টরের ইয়ার সলভগুলো আগে করিয়ে দিই। তো ভেক্টরের ইয়ার সলভ দিয়ে স্টার্ট হবে, কারণ অনেকেই বলছে দাদা ভেক্টর ইয়ার সলভটা করিয়ে দাও, এবং ইয়ার সলভটা করলে তোমাদের এখনই করলে রিভাইসটা খুব ভালো হবে। তো আমি ভেক্টর ইয়ার সলভ স্টার্ট করবো, 3টে ইয়ার করিয়ে দিই আজকে, ঠিক আছে? তো ভেক্টর ইয়ার সলভ স্টার্ট করছি তাহলে, সবাই সহমত তো? স্টার্ট করছি তাহলে ভেক্টর ইয়ার সলভ। 3টে ইয়ার করে দিচ্ছি আজকে, 2008, 2009 আর 2010 করে দিচ্ছি, রেস্ট পরের দিন করাবো, ঠিক আছে? তো ভেক্টর ইয়ার সলভ স্টার্ট করছি তাহলে, আমি এখানে ভিডিওটা এখানে ফিনিশ করছি। ওকে, স্টার্ট করবো তো? একটু সহমত দিয়ে দাও, তাহলে আমি ভিডিওটা অফ করে দেবো। না, আমার কালকে অন্য ক্লাস আছে জি, কালকে আর হবে না, একদম বৃহস্পতিবার তাহলে। তুমি তাহলে পরে দেখে নিও কস্তুরী। প্রীতমকে বললাম তো সিআর ফোর্স 0 বাট বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, না এরকম বহুত অপশন আছে। তুই যদি একবার ওই ইয়েটা খুলে দেখবি, দেখবি অনেক অনেক জায়গায় সিআর ফোর্স 0 বাট বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম নয়। তোদেরকে যে প্র্যাকটিস সেটটা দিয়েছি সেখানে কি বহুত এক্সাম্পল এরকম আছে, যদি না খুঁজে পারিস তাহলে দেখে নিস। ঠিক আছে কস্তুরী, তাহলে পরে দেখে নিস। ওকে চলো, তো আমি আজকে 3টে ইয়ার করাবো আধা ঘন্টার মতো, কারণ এরপরে আমার একটা ক্লাস আছে, ঠিক আছে? তো আমি এখানে অফ করলাম এই ক্লাসটা।